সালাম আলাইকুম। ইউনিক স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব সম্প্রতি ডি ইউনিটের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় যে সম্প্রতি জিকে থেকে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসে ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ডি ইউনিট নিয়ে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি থেকে যে প্রশ্নগুলো আসতে পারে ওগুলো নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা সবাই জানিস আমাদের সম্প্রতি সময় একটা জুলাই বিপ্লব ঘটে গেছে। তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই সম্প্রতি জুলাই বিপ্লব থেকে সবসময় প্রশ্ন আসতেছে এবং সামনে আরও আসবে। তো আমরা সর্বপ্রথম এই সম্প্রতি থেকে জুলাই বিপ্লব নিয়েই আমরা শুরু করতে চাচ্ছি। তো জুলাই বিপ্লবটা মূলত এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে কোটা বিরোধী আন্দোলন থেকে। তো আমরা কোটা বিরোধী আন্দোলনের একটু ফ্রি হিস্ট্রিটা আপনাদেরকে বলি, এখান থেকে প্রশ্ন হতেও পারে, তারপরেও আপনারা এটা একটু খেয়াল করে দেখবেন। সেটা হচ্ছে কোটাটা হচ্ছে যখন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে 1972 সালে সর্বপ্রথম কোটা ব্যবস্থা চালু হয়। তাহলে কোটা ব্যবস্থা চালু হয় কত সালে? 1972 সালে। 1972 সালে কোটা ব্যবস্থা শুরু হয়। তখন কোটা ব্যবস্থায় মেধাতে কোটা ছিল হচ্ছে 20%, আর বাকিটা হচ্ছে গিয়ে জেলা কোটা ছিল হচ্ছে গিয়ে 80%। জেলা কোটা ছিল 80%। এই 80%-এর মধ্যে মুক্তিযোদ্ধা ছিল 30%, আর মুক্তিযুদ্ধে আহত যে নারীরা আছে নারীদের জন্য হচ্ছে 10%, আর বাকিগুলো হচ্ছে জেলা কোটা, মানে জেলাতে যারা আছে ওরা। এরপরে সেটা 1976 সালে একটু পরিবর্তন হয়ে মেধাটাকে করা হয় 1976 সালে এটাকে একটু পরিবর্তন করে মেধাটাকে করা হয় 40%, আর মুক্তিযুদ্ধটা 30%-এ থাকে, ওটার সাথে আপনার অ্যাড করা হয় হচ্ছে গিয়ে 10% যুদ্ধাহত নারী, আর 10% হচ্ছে নারী কোটা অ্যাড করা হয়। তার পরবর্তীতে এই কোটাটাকে আবার 1985 সালে এই কোটা ব্যবস্থায় হচ্ছে 5% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা অ্যাড করা হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা অ্যাড করা হয় 1985 সালে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা বা উপজাতি কোটাকে যেটা আমরা বলি, উপজাতি কোটাও বলতে পারি, উপজাতি কোটা সংযোজন করা হয় 5%, সেটা হচ্ছে 1985 সালে। এরপরে যখন মুক্তিযুদ্ধের সন্তানরা যখন হচ্ছে কোটায় একটা সময় যাওয়ার পরে যখন মুক্তিযুদ্ধ আর থাকতেছে না, তখন মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য কোটা অ্যাড করা হয়। তো এরপরে সন্তানদের জন্য কোটা অ্যাড করার পরে সেটা 2002 সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে তখন সেটাকে মুক্তিযোদ্ধা যদি থাকে তাহলে মুক্তিযোদ্ধা দ্বারা কোটাটা পূরণ করা হবে, আর যদি মুক্তিযোদ্ধা না থাকে তাহলে বা মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধা যদি না থাকে তাহলে হচ্ছে মেরিটের বেসে, মানে যারা চাকরি যে মেরিটটা আছে মেরিটের যারা সর্বোচ্চে থাকবে, মানে প্রথমে থাকবে, তাদের দিয়ে জব ভ্যাকেন্সিগুলো পূরণ করা হবে। সেটা হচ্ছে 2002 সালে বিএনপি সরকার ক্ষমতা আসার পরে। এরপরে সেটা 2008 সালে যখন আওয়ামী লীগ সরকার আসে তখন ওই বিএনপি সরকারের পরিপত্রটা বাতিল করে 2008 সালে আওয়ামী লীগ সরকার আসার পরে ওখানে এসে যে 2011 সালে মুক্তিযোদ্ধাদের নাতিপুতি যারা আছে, মানে নাতি সন্তান যারা আছে তাদের কোটা অ্যাড করা হচ্ছে কি 2011 সালে। তাহলে 2011 সালে কি অ্যাড করা হয়? মুক্তিযোদ্ধাদের নাতিদের কোটা অ্যাড করা হয়, মানে চাকরির ক্ষেত্রে মুক্তিযুদ্ধের নাতিরাও কি পাবে? মুক্তিযুদ্ধ কোটা পাবে। নাতিদের অ্যাড করা হয়, আমরা একটু লিখে রাখতে পারি, নাতিদের অ্যাড করা হয়। এরপরে এটা হচ্ছে আমাদের কোটার টোটাল বিস্তারিত সব বিষয়। এরপরে হচ্ছে গিয়ে তখন এই স্টেজে এসে কোটা ছিল হচ্ছে 56% ছিল হচ্ছে কোটা, আর বাকি 56% ছিল কোটা, আর বাকি সব যেটা ছিল ওটা হচ্ছে কি মেধার ভিত্তিতে। আর এই কোটা প্রথাকে বিলুপ্ত করার জন্য 2018 সালে একটা আন্দোলন হয়। আমরা জানি 2018-এ কোটা বিরোধী আন্দোলন যেটা হয়, ওই কোটা বিরোধী আন্দোলনে 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয় এটা শুরু হয় ফেব্রুয়ারি মাসে। এরপরে হচ্ছে ফেব্রুয়ারি মাসে কোটা বিরোধী আন্দোলন শুরু হওয়ার পরে ওটা আন্দোলন করার জন্য হচ্ছে 2018 সালের 17 ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যেটা আমরা জানি এটা প্রতিষ্ঠাতা হচ্ছে নুরুল হক নুরুর, এই আন্দোলনটা শুরু করে কোটা বিরোধী আন্দোলন, যে
যে কোটাটাকে 10% রেখে, মানে মুক্তিযুদ্ধ কোটা বা আদার অন্যান্য কোটাকে 10% করে বাকিটা ম্যারিটোক্রেসি মানে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য। তো পরবর্তীতে এই আন্দোলনটা যখন খুব জোরাসোরা আন্দোলন হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 12 এপ্রিল 2018 সালে জাতীয় সংসদে যে বিদ্যমান যে কোটা আছে মানে 9 গ্রেড থেকে 13 গ্রেড, একটু মনে রাখবা প্রশ্ন আসতে পারে কোটা বিদ্যমান ছিল কততম গ্রেডে, 9 গ্রেড থেকে 13তম গ্রেড, মানে নবম গ্রেড থেকে 13তম গ্রেড যেই চাকরি আছে ওই চাকরিতে কোটা ব্যবস্থাটা ছিল, মানে যে 56%, ওটাকে সম্পূর্ণরূপে কি করে দেন তিনি, বিলুপ্ত করে দেন। মানে এরপর থেকে আর কোটা ব্যবস্থা সম্পূর্ণভাবে কি হবে, বিলুপ্ত হবে। তো তিনি ঘোষণা দেওয়ার পরে যখন পরিপত্রটা দিতে দেরি হচ্ছিল, মানে পরিপত্র হয় না বা প্রজ্ঞাপন হচ্ছে না, তখন এই আন্দোলনটা আবার জোরালো হচ্ছে যে হচ্ছে সরকার যেহেতু বলছে যে কোটা বাতিল, এরপরে কেন প্রজ্ঞাপন জারি হচ্ছে না। ওই প্রজ্ঞাপন জারির জন্য আন্দোলন হয়ে থাকে, সেটাও 2018 সালে 4 অক্টোবর সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থার জন্য যে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপনটা জারি করা হয়। এই প্রশ্নটা আসতে পারে, এই জিনিসটা আসতে পারে যে সর্বপ্রথম কোটা ব্যবস্থাটাকে বাতিল করা হয় কত তারিখে, প্রজ্ঞাপন জারি করা হয় 2018 সালের 4 অক্টোবর। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 সালের 11 এপ্রিল সংসদে দাঁড়িয়ে তিনি কি করেন, কোটা ব্যবস্থাটা থেকে বিলুপ্ত করেন। এরপরে যখন কোটা ব্যবস্থাটাকে বাতিল করা হয়, তখন 6 ডিসেম্বর 2021 সালে ওহিদুল ইসলাম সহ 7 জন মুক্তিযোদ্ধাদের সন্তান হাইকোর্টে রিট করেন। আর ওহিদুল ইসলাম হচ্ছে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। এটা তোমাদের জন্য অতিরিক্ত একটা ইনফরমেশন। তাহলে 6 ডিসেম্বর 2021 সালে তিনি কি করেন, হাইকোর্টে গিয়ে আপিল করেন যে হচ্ছে কোটা ব্যবস্থা পুনর্বহালের জন্য। 2024 সালের 5 জুন বিচারপতি কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াত, তো পরীক্ষা জেনারেলি বিচারপতি খিজির হায়াতের নামটা বেশি আসে, তোমরা এটা একটু দেখতে পারো, মানে আসতে পারে খিজির হায়াত যে পরিপত্র আছে এই পরিপত্রটাকে মানে আগে যে 4 অক্টোবর 2018 সালে যে প্রজ্ঞাপনটা জারি করছে ওই প্রজ্ঞাপনটাকে বাতিল করে আবার কোটা ব্যবস্থাটাকে কি করেন, পুনর্বহাল করেন। এর ফলে ধরো শুরু হচ্ছে আমাদের মানে মূল হচ্ছে কোটা বিরোধী যে আন্দোলন সেটা। তো যখন 5 জুন কোটা বিরোধী প্রজ্ঞাপনটা আমাদের বাতিল করে, তারপরে হচ্ছে ছাত্র সমাজ আবার হচ্ছে গিয়ে জেগে উঠে যে কোটা বিরোধী আন্দোলনে। আর সেটা শুরু হচ্ছে, আমরা যদি একটু পিছন থেকে আসি, এইটা এরপর হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করা হয় যে এই আন্দোলনকে বেগবান করার জন্য, সেটা হচ্ছে 1 জুলাই 2024 সাল। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটাকে বলা হয় অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট, এটাকে সংক্ষেপে আবার স্যাডও লেখা হয়, স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রিমিনেশন। স্যাড হয়তো তোমাদের পরীক্ষায় আসতে পারে যে স্যাডের পূর্ণরূপ কি, স্যাডের পূর্ণরূপ হচ্ছে গিয়ে স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন। স্টুডেন্ট এগেনস্ট ডিসক্রিমিনেশন। তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা গঠিত হয় 1 জুলাই 2024, আর এটা কার্যক্রম শুরু হয় 6 জুলাই 2024 আর শেষ হয় 3 আগস্ট 2024। অসহযোগ আন্দোলনের সময়টা হচ্ছে 4 ও 5 আগস্ট, এটা পরীক্ষায় আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অসহযোগ আন্দোলনটা কত তারিখ থেকে কত তারিখ, 4 থেকে 5। আমরা আবার জুলাইয়ের যেই এখান থেকে সব সময় প্রশ্ন আসতেছে এ পর্যন্ত, আমরা এখানে একটু জুলাই আন্দোলন যেটাকে হচ্ছে গিয়ে জুলাই বিপ্লব, বাংলা বসন্ত, মনসুন রিভলিউশন, যেটাকে আমরা আবার মুক্তিযুদ্ধ 2ও বলি। এই মনসুন যে রিভলিউশনটা এই মনসুন রিভলিউশনটা বলছেন কে, মনসুন রিভলিউশনটা বলছেন হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস। মানে এই জুলাই বিপ্লবকে মনসুন রিভলিউশন নামে কি দিয়েছেন, আখ্যায়িত করছেন। এই প্রশ্নটা তোমাদের আসতে পারে যে মনসুন রিভলিউশনটা কে আখ্যায়িত করছে, ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর আমরা আসি 1 জুলাই। তাহলে 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে সংগঠন সৃষ্টি হয়, যেটা বললাম। সৃষ্টি হওয়ার পরে 4 জুলাই হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে আপিল বিভাগ। সেটা আমরা এই যে 5 জুন যখন আবেদন করা মানে এই আবার কোটা ব্যবস্থা পুনর্বহাল করা হয়, সেটা আপিল করার পরে হাইকোর্ট 4 জুলাই আবার এই আপিল বিভাগ সেটা কি রাখে, বহাল রাখে। কি বলে বহাল রাখে, নট টুডে। তো তোমাদের প্রশ্ন আসে যে নট টুডে এটা কত তারিখে ঘোষণা করা হয়, মানে হাইকোর্ট বিভাগ
নট টুডে কবে ঘোষণা, কয় তারিখে ঘোষণা করে? 4 জুলাই। বা হাইকোর্ট বিভাগ আপিল বিভাগের যে রায়টা দিচ্ছে পুনর্বহাল রাখছে, ওই রায়টা দেওয়ার সময় শুনানি না করে কি বলেছিলেন? নট টুডে বলছিলেন, মানে আজকে আর শুনানি হবে না, মানে ওই রায়টাই কি থাকলে বহাল থাকলো, আজকে আর শুনানি হবে না নট টুডে দিয়ে। এবারে 7 জুলাই 2024 ঢাকা সহ সারা দেশে বাংলা ব্লকেট। তাহলে বাংলা ব্লকেট থেকে তোমাদের প্রশ্ন আসে যে বাংলা ব্লকেটটা কি? বাংলা ব্লকেট থেকে তোমাদের প্রশ্নটা এরকম আসতে পারে যে বাংলা ব্লকেট কি, এরকম প্রশ্ন আসে। এটা হচ্ছে সর্বাত্মক অবরোধ, আর অবরোধটা কোথায় হবে? গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হবে। গুরুত্বপূর্ণ জায়গা কোনগুলো? যেমন হচ্ছে আমাদের সচিবালয়, বিভিন্ন সব প্রশাসনিক দপ্তর, এরপরে যেখানে সরকারি কর্মকাণ্ডগুলো হচ্ছে ওখানে কি হবে? অবরোধ হবে। আর এখান থেকে বাদ যাবে কি? স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, এরপরে হচ্ছে গিয়ে তোমার এই হসপিটাল, হ্যাঁ, বা ইমার্জেন্সি যেই ইয়েগুলো আছে যেমন এয়ারপোর্ট, এই বিষয়গুলো হচ্ছে বাদ যাবে বাংলা ব্লকের থেকে। এরপরে আসে বাংলা ব্লকের পরে ঘোষণা করার পর বাংলা ব্লকটা চলছে কত তারিখ, কত তারিখ থেকে কত তারিখ? সেটা হচ্ছে 7 জুলাই থেকে 12 জুলাই। এই জিনিসটা একটু মনে রাখবা। তাহলে বাংলা ব্লকেটটা হচ্ছে 7 জুলাই থেকে 12 জুলাই। এবার আসে জুলাই সারা দেশে বিশ্ববিদ্যালয় পরীক্ষা বর্জন করেন শিক্ষার্থীরা। পরীক্ষা বর্জন নিজ নিজ শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ করে, সেটাকে বাংলা ব্লকেট বলে আমরা জানি। এরপর হচ্ছে 10 জুলাই, 7 থেকে 12 জুলাই পর 10 জুলাই হাইকোর্ট রায়ের উপর আপিল বিভাগ 1 মাসের স্থিতি অবস্থা জারি করে। তাহলে ওই যে নট টুডে যে বললো, ওই হাইকোর্ট বিভাগ আবার আপিল করার পরে হাইকোর্ট বিভাগ রায় দেখি মানে 1 মাস ধৈর্য ধারণ করা, 1 মাসের পরে সেটা কি করবে, মানে ওনারা বিবেচনা করবে। কিন্তু এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেটাকে মেনে নেয় নাই। মেনে নেওয়ার পরে আন্দোলন তো চলতেছে, বা বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ আন্দোলন চলতেছে। আন্দোলন চলার পরে 14 জুলাই, আর ঠিক ওই সময় শেখ হাসিনা, মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল দেশের বাইরে, মানে চীন সফরে ছিলেন। তিনি তড়িঘড়ি করে চীন সফর থেকে আসার পরে সংবাদ সম্মেলন, মানে চীন সফরে যে সংবাদ সম্মেলন, ওই সংবাদ সম্মেলনটা হচ্ছে 14 জুলাই 2024 ডাকা হয়। ওই 24 জুলাই শেখ হাসিনা এই যে তাকে যখন কোটা ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি ছাত্র জনতার উদ্দেশ্যে রাজাকার শব্দটা কি করেন? উচ্চারণ করেন। তখন এই যে ওই 14 তারিখ রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আমরা সবাই জানি যে তুমি কি আমি কি, রাজাকার রাজাকার স্লোগানটা আসে। সেটা হচ্ছে 14 জুলাই। এই 14 জুলাইয়ের পরে 15 জুলাই ঢাকার বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা গণবিক্ষোভ করেন, মানে যেটা হচ্ছে আমরা কি গণপদযাত্রা করেন। এই গণপদযাত্রায় ছাত্রলীগ হামলা করে, আমরা সবাই দেখছি। ওই সময় কি ছাত্রলীগ এই যে ছাত্রছাত্রীদের উপরে হামলা করে। এরপরে আসি আমরা 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ শহীদ হয়। আবার চট্টগ্রামে আমাদের হচ্ছে ওই মাস ওয়াকিং বা হচ্ছে গণবিক্ষোভে ওয়াসিম আকরাম, শহীদ ওয়াসিম আকরাম, এরপর যে শান্ত, এরপর এরা কি হয়? শহীদ হয় 16 জুলাই। তাহলে জুলাই গণ অভ্যুত্থানে আমরা প্রথম শহীদ হচ্ছে কাকে বলতে পারি? আবু সাইদকে বলতে পারি। তার বাড়ি হচ্ছে পীরগঞ্জ, রংপুরের পীরগঞ্জ উপজেলায়। এই প্রশ্নটা আসতে পারে। আবু সাইদের বাড়ি কোথায়? রংপুরের পীরগঞ্জ উপজেলায়। আবু সাইদ পড়াশোনা করতো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন, এগুলো আমরা কমন জানি। এরপরে আবু সাইদকে মানে এই যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে শিল্পী শহীদ কবির, এই জিনিসটা আসে না এখনো পরীক্ষায়। বাকিগুলো আসছে যে আবু সাইদ কোন বিভাগের শিক্ষার্থী ছিলেন, আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আবু সাইদ হচ্ছে তার উপজেলা পীরগঞ্জ, এরপরে এগুলো আসে। এরপর আবু সাইদকে নিয়ে তোমার হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ কবির অঙ্কিত শিল্পকর্মটির নাম হচ্ছে উন্নত মমশির, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 2025-এ আসছে। উন্নত মমশির, যে আবু সাইদকে নিয়ে শিল্পী শহীদ কবিরের নামটা আসে না, যে আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মটির নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে যে প্রশ্নটা আসছে ওটার নাম হচ্ছে কি উন্নত মমশির। আর আবু সাইদ এই উন্নত মমশিরটা কোশ্চেনকে অঙ্কিত কোশ্চেনকে সেটা হচ্ছে শহীদ কবির। এবার আমরা আসি শহীদ ওয়াসিম নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে হচ্ছে গিয়ে ওয়াসিম আকরাম, তার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলার পেকুয়ায়। তিনি চট্টগ্রাম কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্র ছিলেন, সমাজ বিজ্ঞানের ছাত্র ছিলেন। এরপর যে শহীদ ফয়সাল আহমেদ শান্ত, যিনি মুরাদপুরে 2 নম্বর গেটে মারা যান। আর চট্টগ্রামের শহীদ ফয়সাল আহমেদ শান্ত, তিনি ছিলেন চট্টগ্রামের এমইএস কলেজের প্রথম বর্ষের ছাত্র বিবিএর। আর শহীদ ফয়সাল আহমেদ শান্তের বাড়ি হচ্ছে বরিশাল। আর মীর মাহফুজুর রহমান মুগ্ধ থেকে পরীক্ষায় আসছিল যে বিডিএসে, যে মাহফুজুর মানে মুগ্ধর আসল নাম কি? মীর মাহফুজুর রহমান। আর মুগ্ধ মারা যায় কত তারিখে? সেটা হচ্ছে 18 জুলাই। মুগ্ধ মারা যায় 18 জুলাই।
এরপরে 17 জুলাই যখন 16 জুলাই এই ক্র্যাকডাউনটা চলে সবার উপরে, তখন 17 জুলাই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়, যেটা হচ্ছে 18 থেকে 22 জুলাই পর্যন্ত চলে কমপ্লিট শাটডাউন। পরীক্ষায় আসার মতো কোশ্চেন হচ্ছে এটা, যে কমপ্লিট শাটডাউন কত তারিখে ঘোষণা করা হয়, সেটা হচ্ছে গিয়ে 17 জুলাই, আর সেটা 18 জুলাই ঘোষণা করা হয় 17 জুলাই। মাথায় রাখবা, কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় 17 জুলাই, আর পালন করা হচ্ছে 18 থেকে 22 জুলাই। ঠিক আছে। এরপর হচ্ছে 18 জুলাই সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়, মানে সকল বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 4G ইন্টারনেটটা সরকার বন্ধ করে দেয়। এরপর 19 জুলাই সেটা হচ্ছে কারফিউ জারি করে। 21 জুলাই হচ্ছে গিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে কোর্ট, সরি এখানে আরেকটা ইনফরমেশন দিই, 20 জুলাই কারফিউ জারি করে, আর সেনাবাহিনীকে সরকার নামায় 20 জুলাই। 19 জুলাই কারফিউ জারি করে, আর 20 জুলাই এই যে অবস্থা কন্ট্রোল করার জন্য সেনাবাহিনী, বিজিবি এদেরকে নামানো হয় আর কি, মাঠে নামানো হয়। এবার 21 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে এই যে মানে কোর্টে মেধা 93%, কোটা 7% বহাল রাখার পক্ষে রায় দেয়। রায় দেওয়ার পরে ছাত্র জনতার মূল ইয়েটা হচ্ছে যে রায় তো দিয়েছে ঠিক আছে, কিন্তু হচ্ছে আমাদের যে বাইরা মারা গেল, যাদেরকে শহীদ করা হলো তাদের বিচার। কিন্তু সরকারের নিয়োগের সব, এরপরে হচ্ছে 23 জুলাই এই যে তোমার হচ্ছে সরকারি চাকরি নিয়োগে সব গ্রেডে 93 আর 7% নিয়ে প্রজ্ঞাপন জারি করে। পরীক্ষার প্রশ্ন এটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে, সেটা হচ্ছে গিয়ে কোটার পক্ষে সরকার প্রজ্ঞাপন জারি করে কত তারিখে, 23 জুলাই, আর কোর্টের রায় দেয় 21 জুলাই। এরপরে হচ্ছে গিয়ে 23 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে 9 দফা একটা কর্মসূচি জানানো হয়, একটা 9 দফা জানানো হয় সরকারের কাছে, যে হচ্ছে এই বিষয়গুলো করতে হবে, যে হচ্ছে ওবায়দুল কাদেরের পদত্যাগ, এরপরে সরকারকে অবিলম্বে ক্ষমা চাওয়া, এরপর হচ্ছে ছাত্রলীগের যে এই যে ছাত্রদের উপরে যে নির্যাতন, যে হামলা, এগুলোর বিচার, এগুলো সংবলিত 9 দফা জানানো হয় 23 জুলাই। এরপরে হচ্ছে গিয়ে 30 জুলাই ফেসবুক লাল করার আহ্বান জানানো হয় 30 জুলাই। এই জিনিসটা একটু মনে রাখবা, 30 জুলাই ফেসবুকের প্রোফাইল পিকচারটা লাল করার জন্য আহ্বান জানানো হয়। এরপর 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি কি করা হয়। আমি এখানে একটা ইনফরমেশন দিই খুব ক্লিয়ার করে, সেটা হচ্ছে গিয়ে 30 জুলাই মানে তোমার কর্মসূচি ঘোষণা করা হয়, যে মার্চ ফর মানে এই 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচি এবং রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি ঘোষণা করা হয়। কত জুলাই? 31 জুলাই। কিন্তু পালন করা হয় 1 জুলাই। মার্চ ফর জাস্টিসটা পালন করা হয় 1 আগস্ট, আর এটা ঘোষণা করা হয় 31 জুলাই। একই সাথে দুইটা প্রোগ্রাম চলে। রিমেম্বারিং আওয়ার হিরোজ এটা একই সাথে চলে 1 আগস্ট, সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা এবং গণগ্রেপ্তার সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে পালন করা হয় রিমেম্বারিং আওয়ার হিরোজ। এরপর এই কর্মসূচিটা, এরপর হচ্ছে ওই একই দিনে দোহ যাত্রা নামে একটা কর্মসূচি পালন করে। তো পরীক্ষায় কোশ্চেন আসে যে দ্রোহ যাত্রা যেটা আছে এটা কারা করে, সেটা হচ্ছে কি বিক্ষুব্ধ নাগরিক সমাজ, ডিওএইচ থেকে, যে আমাদের এই থেকে ডিওএইচ থেকে বিক্ষুব্ধ নাগরিক সমাজ এই যে তোমার দ্রোহ যাত্রা কর্মসূচিটা বের করে। এরপর 3 আগস্ট যে নাহিদ ইসলাম সরকার পতনের 1 দফা ডাক দেন, এবং 4 আগস্ট থেকে যেই অসহযোগ আন্দোলনের তিনি ঘোষণা দেন কে? নাহিদ ইসলাম। হয়তো পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে 1 দফা কে ঘোষণা দেন? নাহিদ ইসলাম। আবার অসহযোগ আন্দোলনের ঘোষণা কে দেন? নাহিদ ইসলাম। এরপর আসি 5 আগস্ট মার্চ টু ঢাকা, মানে এটা 5 আগস্ট ঘোষণা দেওয়া হয় কর্মসূচির আহ্বান, এবং স্বৈরশাসক শেখ হাসিনা ওখানে পলায়ন করে। যে 4 তারিখে ঘোষণা করা হয় যে 6 আগস্ট না 5 আগস্ট হবে কি মার্চ ফর ঢাকা, আর সেটা ঘোষণা করছেন আসিফ, মানে হচ্ছে আমাদের যে সমন্বয় আসিফ মাহমুদ। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে গিয়ে 13 আগস্ট 4 দফা বৈষম্য, মানে 13 আগস্ট হচ্ছে গিয়ে 13 আগস্ট 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী 13 দফা দাবিতে মানে 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালনে রেজিস্ট্যান্স উইক পালন করা হয়। তাহলে রেজিস্ট্যান্স উইক মানে সপ্তাহব্যাপী পালন করার ঘোষণাটা দেওয়া হয় 13 আগস্ট। এরপর আসি 5 সেপ্টেম্বর স্বৈরাচার হাসিনা সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদদের স্মরণে অনুষ্ঠিত পদযাত্রা। এই পদযাত্রা বারবার উঠে আসে মুক্তিযুদ্ধ, মানে এটাই হচ্ছে গিয়ে এই মানে শহীদদের স্মরণে 1 মাস পূর্তিতে আর কি। এরপর হচ্ছে গণভবনকে জুলাই অভ্যুত্থানে জাদুঘর উপরে সিদ্ধান্ত নেওয়া হয়, জাদুঘর গড়ে রূপান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর হচ্ছে দ্য আর্ট অফ ট্রায়াম্প, দ্য আর্ট অফ ট্রায়াম্প হলো বাংলাদেশের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে এবং পরে রাজধানীর বিভিন্ন শিক্ষার্থীদের আঁকা যে গ্রাফিতিগুলো আছে ওই গ্রাফিতিগুলোর সমন্বয়ে দ্য আর্ট অফ ট্রায়াম্প এটা কি করা হয়, একটা বই বানানো হয়, একটা মানে আর্ট বুক বানানো হয়। ওই আর্ট বুকটা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই যে যখন জাতিসংঘের কনফারেন্সে যোগ দেওয়ার জন্য যান তখন তিনি এই জাতিসংঘের কনফারেন্সের মাঝখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সেটা উপহার দেন। ঠিক আছে, তাহলে আর্ট যদি প্রশ্ন আসে পরীক্ষায় আর্ট অফ দ্য ট্রাম্প মানে আর্ট অফ দ্য ট্রাম্প এটা কি, এটা হচ্ছে কি ট্রাম্প শব্দের অর্থ হচ্ছে কি বিজয়, এটা একটু বলে দেই। এই ট্রাম্প শব্দের অর্থ হচ্ছে কি বিজয় বা ইংরেজিতে যেটাকে বলে ভিক্টোরি। ঠিক আছে, তাহলে এটা জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তিনি কি দেন, উপহার দেন। এরপরে 10 সেপ্টেম্বর যেটা আমাদের 5 সেপ্টেম্বর যেই 10 সেপ্টেম্বর হচ্ছে গিয়ে সভাপতি আমাদের একটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এটা একটা তহবিল গঠন করা হয়। সেখানে সভাপতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সাধারণ সম্পাদক হচ্ছে সার্জিস আলম। মানে 10 সেপ্টেম্বর জুলাই স্মৃতি মানে শহীদ স্মৃতি ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কি করা হয়, ইস্টাবলিশ করা হয়। ওখানে ডক্টর মোহাম্মদ ওখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 10 কোটি টাকা এবং ওই তহবিলের ওই ফাউন্ডেশনের সভাপতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আর সাধারণ সম্পাদক হচ্ছে সার্জিস আলম। এবার আসি 14 অক্টোবর 2024, এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আমরা জানি গঠন হয়েছিল আগে, সেটাকে আবার পুনর্গঠন করা হয় এবং এটার কার্যক্রম শুরু হয় 17 অক্টোবর 2024। তাহলে প্রশ্ন আসতে পারে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় 14 অক্টোবর, এটার কার্যক্রম শুরু হয় 17 অক্টোবর। এখানে 3 জন সদস্য ছিলেন, সদস্য সংখ্যা 3 জন। চেয়ারম্যান হচ্ছে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। এই নামটা তোমরা একটু ইম্পর্টেন্ট, যে হচ্ছে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে চেয়ারম্যানকে বিচারপতি গোলাম মজুমদার, এটা মাথায় রাখবা। পরীক্ষায় আসছিল যে আমাদের আইন উপদেষ্টার নাম কি, এরপর হচ্ছে প্রধান বিচারপতির নাম কি, এগুলো সৈয়দ রেফাত হোসেন, এগুলো পরীক্ষায় আসছে। তো এখানে হয়তো আইসিটি মানে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি তার নামটাও আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এরপর হচ্ছে 17 সেপ্টেম্বর 5 আগস্টের অভ্যুত্থানকে, এই যে আমি যেটা প্রথমে বললাম সেটা কত সেপ্টেম্বর, 17 সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই যে জুলাই গণ অভ্যুত্থানকে মনসুন উদ্বুত্থান বা মনসুন রিভলিউশন নামে কি করেন, তিনি আখ্যায়িত করেন। এরপর হচ্ছে 3 থেকে 30 নভেম্বর 2024 বিশ্বব্যাংকের আয়োজনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের দেয়াল চিত্র নিয়ে যে প্রদর্শনীত হয় তার শিরোনাম হচ্ছে পেন্ট দ্য স্কাই, মেক ইট ইয়োর্স, ফিউচার বাংলাদেশ ইন দ্য আইজ অফ ইউথ। মানে এই যে 3 থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশ্বব্যাংকের আয়োজনে যে জুলাই গণ অভ্যুত্থানের যে দেয়াল চিত্র, ওটার নাম কি হতে পারে, পেন্ট দ্য স্কাই, মেক ইট ইয়োর্স, এরপর হচ্ছে ফিউচার বাংলাদেশ ইন আইজ অফ দ্য ইউথ। এরপর হচ্ছে গ্রাফিতি অফ রেভলিউশন, যে এটা আছে বাংলাদেশ 24 দ্য হিস্ট্রি অফ মাস আফরাইজিং দো আর্ট, জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থান নিয়ে আবু জাফর জুবাইর, এটা একটা সম্পাদিত একটা গ্রন্থ। তাহলে তোমাদের প্রশ্ন এটা মোস্ট ইম্পর্টেন্ট যে জুলাই অভ্যুত্থান নিয়ে সম্পাদিত গ্রন্থের নাম কি, সেটা হচ্ছে গ্রাফিতি অফ রেভলিউশন বাংলাদেশ 2024। এরপর হচ্ছে দ্য হিস্ট্রি অফ এ মাস আফরাইজিং দো আর্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে যদি জুলাই অভ্যুত্থান থেকে প্রশ্ন করা হয়। এরপরে আমাদের নতুন যে কারিকুলাম পাঠ্য বই আছে ওই পাঠ্য বইতে যে ওমেন্স রোলস ইন আপরাইজিং, রোলস ইন আপরাইজিং এটা হচ্ছে একটা মানে ইংরেজি একটা নিবন্ধন অ্যাড করা হয়, সেটা হচ্ছে জুলাই বিপ্লব নিয়ে, যে জুলাই বিপ্লবে আমাদের যে হচ্ছে গিয়ে নারীদের অবদানটা কেমন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রতিবাদী আওয়াজ উঠায়, যে একটা র্যাপ সং যেটা আমরা জানি ওই র্যাপ সংটা লিখছেন রেফার হান্নান, ঠিক আছে, কণ্ঠশিল্পী রেফার হান্নান। আর জুলাই প্রটেস্ট হলো হচ্ছে মানে জুলাই প্রটেস্ট হলো ছাত্র জনতার বিপ্লব সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন, মানে জুলাই প্রটেস্ট ডট কি এখানে কি হয়েছিল আমি জানি না, আচ্ছা জুলাই প্রটেস্ট .com হবে বা সামথিং লাইক দ্যাট।
তো হচ্ছে julyfortest.com এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটা ওয়েব অ্যাপ্লিকেশন করেন, সেটা হচ্ছে গিয়ে ওয়েব অ্যাপ্লিকেশনটা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে যেখানে থেকে জুলাই মার্টারদের যে রেকর্ডগুলো আছে ওগুলো সংরক্ষণ করার জন্য। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জো বাইডেনকে যে উপহার দেন সেটা হচ্ছে, আমি প্রথমে বলতেছিলাম যে দ্য আর্ট অফ ট্রায়াম্ফ, এখানে একটু টাইপিং মিস্টেক, ট্রায়াম্ফ হবে আর কি, ট্রায়াম্ফ হবে, আর্ট অফ ট্রায়াম্ফ। এবার আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনাটা করছিলাম। এবার আমরা এই যে পরীক্ষায় বিভিন্ন যে কোশ্চেনগুলো আসছে এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি? একটু আগে বলছিলাম যে উন্নত মমশির। এরপর হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লব 2024 শহীদ হৃদয় চন্দ্র তরুয়া, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটে আসছে। ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? একটু আগে বলে ফেলছিলাম, তার হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ছাত্র, ইতিহাস বিভাগের ছাত্র, ইতিহাস বিভাগের ছাত্র। এরপরে হচ্ছে গিয়ে 16 জুলাই 2024 শহীদ আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কোন বিভাগের ছাত্র ছিলেন? ইংরেজি বিভাগের, এটা আমরা জানি। এরপরে হচ্ছে যেটা পরীক্ষা আসছে, এরপরে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয় সেটা হচ্ছে 1 জুলাই 2024, যেটা এবার প্রশ্নটা আসতে পারে। এরপর হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলে শেখ হাসিনা 15.5 বছরের শাসনের অবসান বা 16 বছর যেটাই লেখে সেটা হয় 5 আগস্ট। এই কোশ্চেনটা ইয়েতে আসছে, মেডিকেল আসছে। এরপর 36 জুলাই বলতে কি বোঝায়? সেটা হচ্ছে 5 আগস্টকে বোঝায়, সেটা হচ্ছে রূপক অর্থে। 36 জুলাইটা রূপক অর্থে, যদি যতক্ষণ পর্যন্ত না বৈষম্যের শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জুলাই মাসকে কাউন্ট করা হচ্ছিল আর কি, রূপক অর্থে। এরপরে হচ্ছে গিয়ে সরকারি চাকরিতে এই যে আমি যেটা বললাম 93% মেধা, 5% মুক্তিযোদ্ধার সন্তান, 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার বিধান রেখে গেজেট প্রকাশ করা, এটা ঢাকা ইউনিভার্সিটি প্রশ্নতে আসছে, সেটা হচ্ছে 23 জুলাই। এরপরে হচ্ছে গিয়ে জেনারেশন জেড এর সময়কাল, তাহলে জেনারেশন নিয়ে অনেকগুলো প্রশ্ন আসতে পারে এবারে, যেহেতু আমাদের এই জেনারেশন বিষয়ে খুব আলোচনা হচ্ছে। জেনারেশন জেড এর সময়কাল হচ্ছে গিয়ে 1997 সালে 97 থেকে 2012, 1997 থেকে 2012, যেটাকে জেনারেশন জেড বলা হয় বা জেনারেশন জুমার বলা হয়। আমরা হচ্ছে জুমার, তাহলে জুমার কেন বলা হয়? কারণ জুমার বলা হয় এই জন্য যে কারণ এই জেনারেশন ছেলেমেয়েরা যে কোনো ইনফরমেশন যখন পায় তখন তারা এটাকে জুম করে দেখে। জুম করে দেখে বলতে কি, ওই ইনফরমেশনটাকে খুব ভালো করে দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে, তারপরে তারা ডিসিশন নেয় আর কি। বা যে কোনো জিনিস এই জেনারেশনের ছেলেমেয়েরা খুব খতিয়ে দেখে। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদের স্মরণে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়, আমি প্রথমে বললাম 10 সেপ্টেম্বর। এরপরে হচ্ছে মব শব্দটি কোন ভাষার শব্দ? যখন আমরা এখন রিসেন্ট একটা মব জাস্টিস একটা ওয়ার্ড ইউজ হচ্ছে, মব জাস্টিসটা হচ্ছে ইংরেজি শব্দ। মব জাস্টিস কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি ভাষা থেকে এসেছে। এরপরে হচ্ছে প্যাসিবাদ বা ফ্যাসিজম কোন ভাষা থেকে আগত? প্যাসিজমের শুরুটা হচ্ছে ইতালি থেকে, যেটা হচ্ছে তোমার ইতালীয় শব্দ, যে আমরা জানি মুসোলিনি থেকে যে ফ্যাসিবাদের জনক, তার থেকে আসছে আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে 13 আগস্ট 2024 থেকে 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে স্বদেশব্যাপী সপ্তাহব্যাপী যে রকমারি কর্মসূচি পালন করা হয়, যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স উইক বলি। এই প্রশ্নটা আসতে পারে। এরপর হচ্ছে জেনারেশন আলফা বলতে কি বুঝে? জেনারেশন আলফা বলতে জেনারেশন জেড এর পরবর্তী সময়টা, যেটা হচ্ছে 2000, যাদের জন্ম 2012 থেকে 2024, তারা হচ্ছে কি জেনারেশন আলফা। তো জেনারেশন আলফা নিয়ে হয়তো বলতে পারি কি, এটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে জেনারেশন আলফা, তারা হচ্ছে গিয়ে জন্মের পর থেকে তারা যে টেকনোলজির সাথে কি হয়ে গেছে, অ্যাটাচ হয়ে গেছে, যেটা আমরা পারি না বা জেনারেশন জেড পায় নাই। জেনারেশন জেড ইন্টারনেট পাইছে, তবে তারা একটু সময় পরে কি হয়েছে, এটার সাথে ইনভলভ হয়েছে। কিন্তু জেনারেশন আলফা যারা, তারা জন্মের পর থেকেই কি পাচ্ছে, আধুনিক টেকনোলজিগুলো পাচ্ছে। এরপরে হচ্ছে আমরা আসি ছাত্র জনতা আন্দোলনের আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশের 10 সদস্যের মেডিকেল পাঠিয়েছে কোন দেশ? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা এখনো আসে নাই, তবে সামনে বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে 100% এখান থেকে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে গিয়ে চীন 10 সদস্য বিশিষ্ট একটা মেডিকেল টিম পাঠাইছে, যে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী আহত হয়েছে বা যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য। এরপর সম্প্রতি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8 আগস্ট 2024, আর 6 আগস্ট সংসদ কি করা হয়?
বিলুপ্ত করা হয়। 6 আগস্ট সংসদ কি করা হয়? বিলুপ্ত করা হয়। এরপর আসে অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে 4 জন। এরপরে আমরা আসি অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, মানে পররাষ্ট্র উপদেষ্টার নাম কি? তৌহিদ হোসেন। এরপরে আমরা আসি হচ্ছে জেনারেশন জুমার, এটা নিয়ে একটু জেনারেশন নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে জেনারেশন জেড, এর সংক্ষিপ্ত রূপটা হচ্ছে জেনারেশন জেড, এর সংক্ষিপ্ত জেনজি, যেটাকে আমরা বলি কি জেনজি, যাদের জন্ম 1997 থেকে 2012 সালের অন্তর্ভুক্ত। এই প্রজন্মের মানে বর্তমান বয়সটা হচ্ছে 12 থেকে 27 বছর, যারা এবার জুলাই আন্দোলনে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাদেরকে আমরা জেনজি বা জেনারেশন জুমার্স বলি। তাদের অপর নামটা হচ্ছে জুমার্স, যেটা আমি প্রথমে বললাম, ইংরেজিতে এভাবে দেয়া থাকতে পারে, জুমার্স থাকতে পারে। তাহলে এবার আমরা আসি জেনারেশন জেনজি মানে জেনারেশনগুলো বলি। তাহলে এই যে জেনারেশনগুলো, এগুলো মানে আইডিয়া বা ধারণা দিয়েছেন কে? তার নাম হচ্ছে নীল হাও। তিনি হচ্ছেন গিয়ে নীল হাও আর উইলিয়াম স্ট্রস। তাদের এই যে 1991 সালে যে বই আছে সেটা হচ্ছে জেনারেশন। এই জেনারেশন বইতে তারা এই যে প্রজন্ম কি দিছে, এই যে প্রজন্মটার ধারণা দিছে। প্রথম প্রজন্ম যেটা এই শতকের 19 শতকের বিংশ শতাব্দীর বা বিংশ শতাব্দীর যে হচ্ছে বিংশ শতাব্দীর এই যে মানে গ্রেটেস্ট জেনারেশন, মানে যেটা প্রথম জেনারেশন, যেটা গ্রেটেস্ট জেনারেশন, যেটা অনেক আগে, যাদের চিন্তা চেতনা ছিল কি অনেক আগের বা প্রথাগত। এবার জেনারেশন সাইলেন্ট জেনারেশন, ঠিক এই সময় সেটা হচ্ছে সারা পৃথিবীতে বিভিন্ন যুদ্ধ বা ক্রাইসিস সময় চলছিল। এবার বেবি বুমার্স জেনারেশন 1946 সাল থেকে 1964। তো এটা আমরা মনে রাখবো বুমার্স, এটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় বুমার্স নিয়ে কোশ্চেন আসতে পারে যে জেনারেশন বুমার্সের সময়কালটা কত। এই সময়টা কেন ইম্পর্টেন্ট? কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিভিন্ন অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছিল বা বিভিন্ন অর্থনৈতিক মন্দা চলতেছিল। ঠিক ওই সময় এই জেনারেশন বুমার্সটা তারা এই অর্থনৈতিক মন্দাকে কাটিয়ে ওঠার জন্য অনেক স্ট্রাগল করছে, যাদের এই ফলগুলো আমরা এখনো পর্যন্ত ভোগ করতেছি আর কি। যে অর্থনৈতিক মন্দাকে কাটিয়ে ওঠা, অনেক স্ট্রাগল করা, এরপর হচ্ছে বিভিন্ন প্রযুক্তির আবিষ্কার, ঠিক এই জেনারেশনে হয়েছিল আর কি। বিভিন্ন বড় বড় প্রযুক্তির আবিষ্কার, যেটাকে আমরা এখন ইন্টারনেট বা যাই বলি, এই আমল হয়েছিল। এরপরে জেনারেশন এক্সটা হচ্ছে গিয়ে এই বেবি বুমার্সদের যে আবিষ্কারগুলোকে এটাকে আরও এক্সটেন্ড করছে, আরও ইজি করছে, আরও ডাইনামিক করছে। আর জেনারেশন ওয়াই যারা 1981 থেকে 1996 সাল, তারা এই যে তাদের যেই আবিষ্কারগুলো আছে এই আবিষ্কারগুলোকে ইউজ করা শুরু করছে বা ইউজ করতেছিল। আর জেনারেশন ওয়াইকে জেনারেলি বলা হয় মিলেনিয়ালও বলা হয়। জেনারেশন ওয়াইকে কি বলা হয়? মিলেনিয়াল বা মেলেনিয়াল, যাই বলে, মিলেনিয়াল বা মেলেনিয়াল বলা হয়। এরপর হচ্ছে জেনারেশন জেড, যেটাকে বলা হয়, আমরা জানি জেনারেশন জেড যেটাকে বলা হয় ঝুমার। এরপরে জেনারেশন আলফা, যেটা হচ্ছে গিয়ে কি 1300 থেকে মানে 2013 থেকে 2024। এখন এরপরে কি জেনারেশন আসতে পারে? তো আলফার পরে আর কি আসবে? আলফার পরে গামা, বিটা এগুলো আসবে আর কি। তাহলে আমরা জেনারেশন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার। তো এবারে জেনারেশন জেনারেলি জেডটা বেশি আসার পরীক্ষা আসে, আর জেনারেশন হচ্ছে গিয়ে বুমার্স। এরপরে জেনারেশন আলফা, এটার সময়কালটা বা টেনিউর ফেজটা আসবে। এরপরে আমরা আসি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার, যেটা হচ্ছে জুলাই বিপ্লবের পরে কি হয়েছে, শুরু হয়েছে। সেটা রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করেন, যেটা বললাম 6 আগস্ট 2024। অস্থায়ী সরকার গঠন করা হয় 8 আগস্ট 2024, যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করে। এটা পরীক্ষায় চলে আসছে অলরেডি। আর প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা হচ্ছে যখন শপথ নিচ্ছে, প্রথম শপথ নিয়ে উপদেষ্টা টোটাল ছিল 21 জন। পরে হচ্ছে একজন উপদেষ্টা আমাদের মারা যায়, হাসান আরিফ। মারা যাওয়ার পরে আরো কয়েকজন উপদেষ্টা মিলে এখন বর্তমান উপদেষ্টার সংখ্যা হচ্ছে গিয়ে 23 জন। মানে এরপরে 24 জন হচ্ছে, 24 জনের পরে বর্তমান উপদেষ্টার সংখ্যা হচ্ছে 23 জন। তার মধ্যে আন্দোলনকারীদের মধ্যে 3 জন সমন্বয়ক ছিল, যে মাহফুজ এখন বর্তমান সময় আছে, যে মাহফুজ, এরপরে হচ্ছে গিয়ে কি আসিফ মাহমুদ, এরপরে হচ্ছে গিয়ে নাহিদ ইসলাম। তো নাহিদ ইসলাম তো হচ্ছে কি দিছে, উনি পদত্যাগ করছেন, এখন বর্তমান সময় 2 জন আছে। আর হচ্ছে 4 জন মহিলা উপদেষ্টা, একজন হচ্ছে ফরিদা আক্তার, নূরজাহান বেগম, সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি এখন বর্তমানে আছে। তাহলে ওই যে নাহিদ ইসলাম পদত্যাগ করার পর এখন বর্তমান সময় 23 জন আছে আর কি। হ্যাঁ,
এবার বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টায় নারী সদস্য যেটা পরীক্ষায় আসছে, এই যে 4 জন, এটা আমি প্রথমে দিয়েছিলাম। এরপরে বাংলাদেশের 25তম বিচারপতির নাম কি, যেটা বর্তমান বিচারপতি, যে সৈয়দ রেফাত আহমেদ। এরপরে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কত তারিখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, সেটা হচ্ছে 8ই আগস্ট, মানে শপথের মাধ্যমে। হ্যাঁ, এটা আমরা এগুলো সবগুলো পরীক্ষায় চলে আসছে। এবার আমরা চাকরির বয়সসীমা, যে চাকরির বয়সসীমা নিয়ে আমাদের একটা আন্দোলন হয়েছে এই জুলাই বিপ্লবের পরে, যে 30 থেকে 32, কে বলছে 35 করতে হবে। তো চাকরির বয়সসীমাকে কত করা হয়েছে, 32 করা হয়েছে। এই অধ্যাদেশটা মানে 32টা জারি করা হয় 18 নভেম্বর 2024 সালে। এটা জারি করা হয় অধ্যাদেশটা, রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশের মাধ্যমে চাকরিতে বয়সসীমা 34 বছর করা হয়। আর সংবিধান, যেহেতু সংসদ নাই বর্তমানে, সংসদ ডেমোলিশ না থাকায় সংবিধানের কততম অনুচ্ছেদের ক্ষমতা বলে এই হচ্ছে গিয়ে রাষ্ট্রপতি এই অধ্যাদেশটা জারি করেন, সেটা হচ্ছে 93(1). সংবিধানের 93(1) ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশটা কি করেন, জারি করেন। রাষ্ট্রপতি এই অধ্যাদেশটা জারি করেন। তাহলে সরকারি চাকরি নিয়োগে কোটা নতুন প্রজ্ঞাপন জারি হয় কত তারিখে, 23 জুলাই। প্রথমে বলে ফেলছিলাম এটা। এবার আমরা আসি, যদি আবার প্রশ্ন আসতে পারে রাষ্ট্রপতি যেই 32 থেকে এই মানে চাকরির বয়সসীমা 32 করছে, এটা কোন সংবিধানের কোন ক্ষমতা বলে, সেটা হচ্ছে, আবার বলি, সংবিধানের কোন ক্ষমতা বলে, 93(1). সংবিধানের 93(1) ক্ষমতা বলে 30 থেকে 32 করছে। এখন আমরা আসি, সেটা হচ্ছে গিয়ে পঞ্চদশ সংশোধনীর আংশিক যে বাতিল, যে আমরা এই পরীক্ষায় বারবার এই 3টা কোশ্চেন আসছে শুধু এই পঞ্চদশ মানে সংবিধানের বিভিন্ন সংশোধনী থেকে, সেটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনী আর পঞ্চদশ সংশোধনী। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে মানে তত্ত্বাবধায়ক কেয়ারটেকার যে গভর্নমেন্ট, সেটাকে কি করা হয়, অন্তর্ভুক্ত করা হয়। আর মানে শেখ হাসিনা এসে সেটাকে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকারকে কি করা হয়, বিলুপ্ত করা হয়। তো হাইকোর্ট এই যে বিলুপ্ত করা হয়েছে এই সংবিধানের যেই আমাদের যে ধারাগুলো আছে পঞ্চদশ সংশোধনী, এগুলোকে কি করা হয়, বা আংশিক বাতিল ঘোষণা করেন। তো ওখানে কি কি জিনিস বাতিল করছেন, 6টা জিনিসকে বাতিল করছেন, টোটাল 6টা জিনিসকে বাতিল করছেন। সেটা কত তারিখে বাতিল করেন, 17 ডিসেম্বর 2024। আর এই হাইকোর্টের রায়ের ফলে পঞ্চদশ সংশোধনী 54টি পরিবর্তনের মধ্যে 6টিকে কি করা হয়, বাতিল করা হয়। 54টার মধ্যে 6টি। এই 6টি কি কি, 6টি হচ্ছে গিয়ে কি, সংশোধিত আইনের দ্বারা 3টি, আর হচ্ছে সংবিধানের দ্বারা 3টি। আইনের দ্বারা 3টি আর সংবিধানের দ্বারা। তাহলে আইনের দ্বারাগুলো কি কি, আইনের দ্বারা হচ্ছে 20, 21 আর 47। সেটা হচ্ছে কি, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে, এটা বাতিল করছে। মানে এই যে নির্বাচন স্বীকৃত হয় দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, এটা মানে দলীয়, এটাকে স্বীকৃতি দেওয়া হয়, আর দলীয় সরকারের অধীনে যে সংসদ নির্বাচন, এটাকে বাতিল করা হয়। এরপর হচ্ছে গিয়ে 47 যেটা আছে, মানে এটাকে 20তম যেটা আছে এটাকে বহাল রাখা হয়, আর 21তম যেটা আছে এটাকে বাতিল করা হয়। তাহলে দুইটা পরিবর্তন। 47 আসে বর্তমান সংবিধানের 142 অনুচ্ছেদ বাতিল করে হয়ে দ্বাদশ সংশোধনী আইনের 142 অনুচ্ছেদের যে গণভোটের বিধান যেটা আছে, সেটাকে কি করা হয়, পুনর্বহাল করা হয়। এটা হচ্ছে আইনের 3টা ধারা। এরপর হচ্ছে সংবিধানের যে 3টা ধারা আছে, সেটা হচ্ছে 7-এর ক, খ আর 42-এর 2। তো 7-এর কতে কি আছে, সংবিধান বাতিল স্থগিতকরণ, মানে সংবিধানটাকে এভাবে করা হচ্ছে যে সংবিধানের কোনো মৌলিক অধিকার কি করা যাবে না, মৌলিক জিনিসগুলোকে পরিবর্তন করা যাবে না, এই জিনিসটাকে বাতিল করা হয়। 7-এর খতে, এই যে 7-এর খতে কতে আছে সংবিধান বাতিল স্থগিতকরণ। আর হচ্ছে 7-এর খতে কি, তোমার প্রশ্ন এভাবে আসতে পারে যে 7-এর খতে কি পরিবর্তন করা হয়েছে, সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য, এটাকে বাদ দেওয়া হয়েছে। এই সংবিধানের 102 নং অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগের মানে ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ এই বিষয়গুলো কি করতে পারে, বাতিল করতে পারে। এবার হচ্ছে 44-এর 2 নম্বর, আইনের দ্বারা অন্য কোনো আদালতে তার এখতিয়ারের মানে সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতে এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে ওই সকল বা যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করতে পারবেন। এই যে বিষয়গুলো আছে এটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা আসতে পারে যে 54টি পরিবর্তনের মধ্যে কয়টি পরিবর্তন হয়েছে, 6টি। ঠিক আছে, 6টির মধ্যে এটা মনে রাখতে পারো যে আইনের দ্বারা 3টি, সেটা হচ্ছে 20, 21, 47, আর সংবিধানের 7 নং আর 44-এর 2 এটা পরিবর্তন করছে। এই ডিটেলসে আসবে না, এটা যারা বিসিএস দিবে তাদের আসবে। আর এটা পরিবর্তনের মাধ্যমে কি হয়েছে, যে দেশের প্রয়োজনে সংবিধানের মৌলিক বিষয় বাতিল অথবা পরিবর্তনের সুযোগ আইন বিভাগের উপর কি হয়েছে, বাড়তেছে। শাসন বিভাগের যেই হস্তক্ষেপ থাকতো আগে, ওই জিনিসটা হ্রাস পেয়ে কর্তৃত্বগুলো কি হয়ে যায়, হ্রাস পায়।
যেটা আমরা মানে পতিত সরকারের আমলে দেখছি যে শাসন বিভাগ সবসময় আইন বিভাগের উপরে কী করতো, কর্তৃত্ব বজায় রাখতো। আর এইগুলো পরিবর্তনের কারণে শাসন বিভাগ আইন বিভাগের উপরে তত বেশি কর্তৃত্ব মানে কর্তৃত্ব আর করতে পারবে না। তাহলে এটা থেকে প্রশ্নটা কেমন আসতে পারে, যেটা পরীক্ষায় আসছিল, এই বারবার আমি যেটা বললাম যে বাংলাদেশ সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রবর্তন করা হয়, সেটা হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করা হয় ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। আর বাতিল করা হয় কোন সংশোধনীর মাধ্যমে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। এরপর আমরা আসি প্রফেসর ইউনূস, যিনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তার সম্পর্কে মোর ডিটেলস পড়তে হবে, কারণ তার থেকে বেশি প্রশ্ন আরও আসতে পারে, যেহেতু ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের যে আমাদের যে ফ্যাকাল্টিটা আছে, ওই ফ্যাকাল্টিটার নামকরণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস নামে। তো অবশ্যই এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ডক্টর ইউনূস থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে। তো কোনটা আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে 28শে জুন, এটা হচ্ছে ডক্টর ইউনূসের কি জন্মদিন। আর ওই 28শে জুন একটা দিবস পালন করা হয়, সেটা হচ্ছে সামাজিক ব্যবসা দিবস হিসেবে কি করা পালন করা হয়, ওটা আসবে। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিসের প্রবর্তক, তিনি ক্ষুদ্র ঋণের প্রবর্তক, গরিবের ব্যাংকার। মানে আগে আমাদের ব্যাংকের যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে জনগণ বা মানুষ ব্যাংকে গিয়ে কি করতে হতো, মানে টাকা পয়সা মানে দিতে হতো বা টাকা উত্তোলন করা হতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংকিং সিস্টেমেরটা হচ্ছে ছিল কি, যে ব্যাংক যাবে জনগণের কাছে গিয়ে জনগণ থেকে টাকা নিবে, আবার জনগণকে টাকা দিবে, মানে জনগণের ব্যাংক হবে। মানে ব্যাংকের কাছে জনগণ যাবে না, ব্যাংক যাবে জনগণের কাছে। এই বিষয়টা তিনি কি করছেন, চালু করছেন সামাজিক ব্যবসা, যেটা আমি বললাম 28শে জুন পালন করা হয় কি সামাজিক ব্যবসা দিবস। এই প্রশ্নটা আসতে পারে, ধরে রাখতে পারো। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস গ্লাসগো ক্যালেডোনিয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ছিলেন। আর ডক্টর মোহাম্মদ, এখানে আমি লিখি নাই, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস পিএইচডি করেন কোথা থেকে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে। এরপর যে সামাজিক ব্যবসা ধারণাটির প্রবর্তক এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আর এই সামাজিক ব্যবসা এটা পালন করা হয় 28শে জুন। যে দুইটির মাধ্যমে দেশের মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী পড়া হয়, সেটা হচ্ছে জাপান আর কানাডা। এগুলো আর অনেক আগে প্রশ্নগুলো আসছে, যেমন গ্রামীণ ব্যাংক নিয়োগ অথবা হচ্ছে বিভিন্ন ব্যাংক নিয়োগে এই প্রশ্নগুলো আসছে, যে দুইটি দেশের মাধ্যমিক বিদ্যালয় পাঠ্যপুস্তকেও এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী কি আছে, অন্তর্ভুক্ত আছে। এবার দক্ষিণ এশিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী, আর প্রথম নোবেল বিজয়ী হয়েছে মাদার তেরেসা। ঠিক আছে। এরপর মুক্তিযুদ্ধের অবদান কি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন। হয়তো যদি মুক্তিযুদ্ধ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে প্রশ্ন করা হয়, তখন তিনি মুক্তিযুদ্ধকালীন সময় তিনি আমেরিকায় ছিলেন, তখন আমেরিকা থেকে তিনি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশকে সাথে যুক্তরাষ্ট্রের মুক্তিযুদ্ধের জন্য সমর্থন করতে বাংলাদেশে ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। তাই ইনফরমেশন সেন্টার যেটা আছে এটা পরিচালনা করেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য। এরপর হচ্ছে বাংলাদেশে নিউজ লেটার প্রকাশ করতেন, এই যে মুক্তিযুদ্ধকালীন সময়ে তার যুক্তরাষ্ট্রের বাড়ি থেকে যে নিউজ লেটার, এটা হচ্ছে তার মুক্তিযুদ্ধকালীন সময় তিনি প্রকাশ করতেন। এবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি 1996 সালে। তাহলে তিনি শুধু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এমন না, তিনি এর আগেও কি ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তার দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়। এটা আসতে পারে পরীক্ষায় এখান থেকে। তিনি এবারে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নয়, আগেও একবার ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে। এবার 2020 সালে যে টোকিও অলিম্পিকের মশাল বাহক, এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা চলে আসছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন, তাকে তোমার লরেল যে উপাধিটা আছে, যে ইয়েটা আছে, ওটা তাকে দেয়া হয়। এরপরে যে সম্মাননা পুরস্কার, এগুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে তিনি 2012 সালে শ্রেষ্ঠ উদ্যোক্তা আখ্যায়িত দেন কে, পরশুন ম্যাগাজিন। তো প্রশ্নটা আসতে পারে যে 2012 সালে পরশুন ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি আখ্যা দেন, সেটা হচ্ছে কি শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে আখ্যা দেন। রিও অলিম্পিকের মশাল বহন করেন 2016 সালে। এরপর লরেল অ্যাওয়ার্ড, যেটা আমি বললাম একটু আগে, টোকিও অলিম্পিকে তিনি লরেল অ্যাওয়ার্ড সম্মানিত, তাকে কি করা হয়, ভূষিত করা হয়, সেটা হচ্ছে 2020 সালে। আর 2023 সালে আজীবন সম্মাননা দেয় ওয়ার্ল্ড ফুটবল সামিট। এরপরে দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত 2024 সালে 500 প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস 50তম। ঠিক আছে। তাহলে হয়তো প্রশ্নটা এভাবে আসতে পারে যে 500 প্রভাবশালী মুসলিম ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস 50তম, সেটা কে মানে কোন প্রকাশিত গ্রন্থ, বা এটা এভাবে প্রশ্নটা আসতে পারে দ্য রয়্যাল ইসলামিক স্টাডি সেন্টারের প্রকাশিত 2024 সালে 500 প্রভাবশালী মুসলিম ব্যক্তির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কততম,
50তম। এভাবে এই প্রশ্নটা এখান থেকে আসতে পারে। লরেল অ্যাওয়ার্ড এটা আসতে পারে, এটা হচ্ছে অলিম্পিকের সবচেয়ে প্রেস্টিজিয়াস, যিনি প্রধান অতিথি হিসাবে থাকেন তাকে এটা দেওয়া হয়। আর রিও অলিম্পিকে তিনি মশাল বহন করেন, সেটা হচ্ছে 2016 সালে। এরপরে আমরা আসি তার এই যে অন্যান্য অ্যাওয়ার্ডগুলো, সেটা হচ্ছে প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড, যেটা 1978 সালে তিনি পান। এরপর হচ্ছে রামন ম্যাগসেসে পুরস্কার। রামন ম্যাগসেসে পুরস্কারকে বলা হয় এশিয়ার মানে এশিয়ার নোবেল, মানে এশিয়ার হচ্ছে এটাকে কি বলে, ম্যান বুকার, মানে বুকার পুরস্কার বলা হয় আর কি, এশিয়ার বুকার পুরস্কার, এশিয়ার নোবেল বা বুকার বলা হয়, নোবেল পুরস্কার বলা হয়, এশিয়ার নোবেল পুরস্কার বলা হয় রেমন ম্যাগসেসে পুরস্কারকে। এরপর হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার, এটা আসতে পারে পরীক্ষায় এই ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে। সে হচ্ছে সামরিক পুরস্কার, যেটা বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার, এটা লাভ করে 1987 সালে। এরপর হচ্ছে তিনি ফিলিপাইন থেকে রেমন ম্যাগসেসে পুরস্কার লাভ করে 1984 সালে, এটা ডাবল হয়ে গেছে, এটা শেষ, যে ফিলিপাইন থেকে দেওয়া, হয়তো প্রশ্ন এটা আসতে পারে রেমন ম্যাগসেসে পুরস্কার কোথা থেকে দেওয়া হয়, ফিলিপাইন থেকে দেওয়া হয়। এরপর হচ্ছে গ্রামীণ ব্যাংকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরস্কার পান 2006 সালে। তিনি শান্তি পুরস্কার কিন্তু একজন মানে নিজে একা পান না, তার প্রতিষ্ঠান এবং তিনি মানে দুই জায়গায় পান, মানে দুইটা একটা প্রতিষ্ঠান একজন ব্যক্তি পান। এরপর হচ্ছে আরগুলো এত দরকার নাই। এরপর হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সি মেডেল অফ ফ্রিডম, এটা পান 2009 সালে। এরপর যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল মেডেল, এটা পান 2010 সালে। এরপর কি অলিম্পিক লরেন্স পুরস্কার যেটা আছে সেটা পান 2021 সালে। এরপর ইউনাইটেড নেশন ফাউন্ডেশন চ্যাম্পিয়ন অফ গ্লোবাল চেঞ্জ পুরস্কার সেটা পান 2021 সালে। এরপর এগুলো এত পুরস্কার, তার মধ্যে মানে তিনি যে পুরস্কারগুলো পান তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে রেমন ম্যাগসেসে পুরস্কার, গ্রামীণ ব্যাংক যে নোবেল পুরস্কার, তিনি নোবেল পুরস্কার পান 2006 সালে এটা। এরপর হচ্ছে প্রেসিডেন্সি মেডেল অফ ফ্রিডম, এবার কংগ্রেশনাল গোল্ড মেডেল। এই যে এখানে 4-5টা যেটা আছে লরেন্স পুরস্কার, এই 4-5টা মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসতে পারে। আরও তো তার তো পুরস্কার অভাব না, তার পুরস্কারের সংখ্যা হচ্ছে 122টা, এতগুলো তো মুখস্থ করার সুযোগ নাই। এরপর আসি বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার, যেটা হচ্ছে নোবেল, মানে একই সাথে বিশ্বের সম্মানজনক পুরস্কার পায়, মানে এই 3টা পুরস্কার বিশ্বের সবচেয়ে সম্মানজনক, এই 3টা পুরস্কার 7 জন ব্যক্তি পান একই সাথে। এই 7 জন ব্যক্তির মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। নোবেল, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যেটা ইউনাইটেড স্টেট মানে যুক্তরাষ্ট্র কর্তৃক দেওয়া, কংগ্রেশনাল গোল্ড মেডেল যেটা আছে, তাহলে এটা পান 2009 আর এটা পান 2010, ঠিক আছে। এরপর তার উল্লেখযোগ্য বই, সেটা হচ্ছে 3 ফার্মার্স অফ জোব্রা, এটা একটা। এরপর হচ্ছে গিয়ে কি জরিমন অ্যান্ড আদার্স ফেজ অফ পভার্টি, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আপনারা একটু দাগা রাখতে পারেন, এটা তার একটা বই। ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা বই। এরপর হচ্ছে গিয়ে সোশ্যাল বিজনেস অ্যান্ড ফিউচার ক্যাপিটালিজম। এবার বিল্ডিং সোশ্যাল বিজনেস, এটাও ইম্পর্টেন্ট, এটার সালটা দেখবেন পরীক্ষায় আসছিল যে বিল্ডিং সোশ্যাল বিজনেস বইটি কত সালে প্রকাশিত হয়, 2010 সালে। এরপর হচ্ছে গ্রামীণ ব্যাংক, অ্যাজ আই সি ইট এ ওয়ার্ল্ড অফ 3 জিরোস, যেটা এই বইটা 22টি ভাষায় অনুদিত হয়। তার যে একটা থিওরি, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা থিওরি হচ্ছে 3 জিরোস। তো 3 জিরোসে কি আছে, ওটা ঢাকা ইউনিভার্সিটি প্রশ্নতে আসছে, আমরা একটু সামনে একটু এই যখন কোশ্চেন অ্যানালাইসিস করবো তখন দেখাবো। এরপর দরিদ্রহীন বিশ্বের অভিমুখে, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনী গ্রন্থ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে গিয়ে বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা সামাজিক ব্যবসা, যেটার জন্য যেটা হচ্ছে সামাজিক ব্যবসা দিবস পালন করা হয় 28 জুন, আমি আবার বলতেছি 28 জুন, এটা আসতে পারে 28 জুনটা। এরপরে পথের বাধা সরিয়ে নিন, দরিদ্রমুক্ত বাংলাদেশ, মানে বিশ্বের জন্য বাংলাদেশ, এটা একসাথে হবে, দরিদ্রমুক্ত বিশ্বের জন্য বাংলাদেশ, এগুলো হচ্ছে তার বই। এবার আমরা আসি উল্লেখযোগ্য সামাজিক ব্যবসা বা আর্থিক প্রতিষ্ঠান, এখান থেকে প্রশ্ন একটা আসতে পারে। কি প্রশ্ন আসবে আমি বলি, সেটা হচ্ছে গ্রামীণ শক্তি। এইগুলো আমাদের গ্রামগঞ্জে কিন্তু তার এই কর্মকাণ্ডগুলো চলমান, আমরা সবাই এই কর্মকাণ্ডগুলোর সাথে অ্যাটাচ। তো এখান থেকে প্রশ্ন আসবে গ্রামীণ শক্তি 1996 সালে এটা কি হয়, প্রতিষ্ঠা হয়। এই যে সৌর বিদ্যুৎ গ্রামে গ্রামে যে শক্তি, আমরা এখানে দেখি যে গ্রামীণ শক্তি এনজিওগুলো,
এটা হচ্ছে 1996 সালে প্রতিষ্ঠা হয়। গ্রামীণ শক্তির কাজ কি, যে ওই যে সৌরবিদ্যুৎ যেই ব্যবস্থা আর কি। আর গ্রামীণ টেলিকম, যে সর্বপ্রথম বাংলাদেশে এই যে ফোনের অপারেটর, যেটা 1995 সালে আনছে মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের, এই যে গ্রামীণ ফোন মালিকানা হচ্ছে গিয়ে কি, মানে গ্রামীণ ফোনের মালিকানা হচ্ছে 34.20, এর মালিকানা গ্রামীণ টেলিকমের। এবার গ্রামীণ কল্যাণ, যেটা হচ্ছে গ্রামীণ কল্যাণের কাজ কি, স্বাস্থ্যসেবা, দরিদ্রদের স্বাস্থ্যসেবা। গ্রামীণ তহবিল কি, দরিদ্রদের মাঝে ক্ষুদ্র মাঝারি উদ্যোগকে, যেটাকে বলা হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রেনারশিপ। SME এর পূর্ণরূপ হচ্ছে স্মল মিডিয়াম এন্টারপ্রেনারশিপ। তাহলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদেরকে, মানে এন্টারপ্রেনারদেরকে তিনি কি দিতেন, এই গ্রামীণ তহবিল থেকে কি দিতেন, ঋণ প্রদান করতেন। এরপরে গ্রামীণ সামগ্রী উদ্যোগ, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে চেকের শার্ট পরে, তোমরা সবসময় দেখবা তিনি যে চেকের যে জামাটা পরে, এটা হচ্ছে তার এখান থেকে আসা। তিনি গ্রামীণ সামগ্রী উদ্যোগ, এটার মাধ্যমে তিনি কি করছেন, যে গ্রামের কুটির শিল্প যারা আছে এটাকে তিনি মানে উৎসাহিত করছেন বা এদেরকে ইস্টাবলিশমেন্ট করছেন। যেমন তাঁত শিল্প নিয়ে অবদান গ্রামীণ চেক, যেটা এই গ্রামীণ চেকের যেই আমরা গ্রামীণ চেক যেটা পাই ওটা এখান থেকে আসা। এটা কোন প্রতিষ্ঠানের প্রোডাক্ট, গ্রামীণ সামগ্রী এবং উদ্যোগের প্রোডাক্ট। গ্রামীণ শক্তি তো বললাম, সৌরবিদ্যুৎ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আর হচ্ছে এই যে তহবিলটাও মোস্ট ইম্পর্টেন্ট। এরপর গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, এটার কার্যক্রম কিন্তু এখনও চলমান, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের, যেটা হচ্ছে সরকারি পুকুর এবং দিঘির ইজারা নিয়ে স্থানীয় দরিদ্র মানুষদেরকে দিয়ে দেয়, তারা মাছ চাষ করে, ওটার মাধ্যমে তারা কি হয়, স্বাবলম্বী হয়। তাহলে এই প্রতিষ্ঠানগুলো আমরা মনে রাখবো। এরপরে নিচের কোনটি 3.0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে ডাবের বি ইউনিটে আসছিল প্রশ্নটা। সেটা হচ্ছে তার 3 অন্তর্ভুক্ত হচ্ছে শূন্য দরিদ্র, নেট কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব, কিন্তু শূন্য ক্ষুধাটা নাই, আনসারটা হবে এটা। তাহলে তার 3 মধ্যে এটা হচ্ছে তার 3 থিওরির 3টা জিরো আর কি। তাহলে শূন্য দরিদ্র, কার্বন নির্গমন, মানে নেট শূন্য, নেট কার্বন নির্গমন, এরপর হচ্ছে শূন্য বেকারত্ব। এবার আমরা আসি ডক্টর মোহাম্মদ ইউনূস ও পোপ ফ্রান্সিস যেই যৌথভাবে আর কি, এখানে যৌথভাবে হবে, যৌথভাবে চালু করেন কি, যৌথভাবে চালু করেন হচ্ছে গিয়ে 30 ক্লাব, যৌথভাবে চালু করেন কি 30 ক্লাব। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমে বলছে 1996 সাল। তিনি গণশিক্ষা, বিজ্ঞান এবং এই আমাদের হচ্ছে সমবায়ের উপদেষ্টা ছিলেন। এবার 3 এখানে কি কি আছে, দরিদ্র, বেকারত্ব, কার্বন নিঃসরণ, এই তত্ত্বের প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে আমরা আসি ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনী গ্রন্থ কোনটি, সেটা হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনী গ্রন্থ হচ্ছে দরিদ্রহীন বিশ্বের অভিমুখে, দরিদ্রহীন বিশ্বের অভিমুখে। এবার গ্রামীণ ব্যাংকের অর্থনৈতিক ও সামাজিক প্রচেষ্টার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পান, সেটা হচ্ছে কি 2006 সালে। এরপরে আমরা আসি, আচ্ছা এখানে নোবেল পুরস্কার নিয়ে একটা কথা বলি, প্রশ্ন এভাবে আসতে পারে, মানে কততম বাঙালি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস, কততম বাঙালি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পান, সেটা হচ্ছে যদি এরকম আসে তাহলে হচ্ছে 3য় বাঙালি হিসেবে। প্রথম বাঙালিকে, প্রথম বাঙালি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিতীয় বাঙালি হচ্ছে অমর্ত্য সেন, তৃতীয় বাঙালি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর যদি বলা হয় কততম বাংলাদেশি, বাংলাদেশি বললে প্রথম, বাংলাদেশি বললে মানে বাংলাদেশি বললে বাংলাদেশি, বাংলাদেশি বললে হবে প্রথম, বাংলাদেশি বললে হবে কি প্রথম, আর যদি বাঙালি বলে তাহলে হবে তৃতীয়। এরপর হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, যেটা 2009 সাল। এরপর হচ্ছে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিক যাত্রা করেন, আচ্ছা গ্রামীণ ব্যাংক হচ্ছে আনুষ্ঠানিক যাত্রা করেন 1983 সালে। আর গ্রামীণ ব্যাংক তাদের কাজ, মানে এটা হচ্ছে কার্যক্রম শুরু করেন, কিন্তু এটা হচ্ছে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন, কিন্তু গ্রামীণ ব্যাংক তাদের কাজগুলো শুরু করেন মানে ইস্টাবলিশমেন্টের আগে যে প্রাথমিক কাজগুলো সেটা হচ্ছে 1976 সাল থেকে, বুঝে আসছে? তাহলে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1983, আর গ্রামীণ ব্যাংক তাদের কার্যক্রমগুলো শুরু করেন 1976 সাল থেকে, বুঝে আসছে? এখানে 2 রকমের কোশ্চেন হতে পারে। এরপরে আসি আমরা ক্ষুদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট, সামাজিক ব্যবসা বাংলাদেশের বাইরে যে দেশ প্রথম চালু করেন সেটা হচ্ছে মিয়ানমার, মালয়েশিয়া, সেটা হচ্ছে কি মালয়েশিয়া। এরপরে হচ্ছে বিশ্বের যেই দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সেই দেশে ক্ষুদ্র ঋণ চালু করেন সেটা হচ্ছে মায়ানমার। তাহলে এই 2টা প্রশ্ন একটু দেখি। ক্ষুদ্র ঋণ ব্যবসা বা সামাজিক ব্যবসা ডক্টর ইউনূস যখন প্রকাশ করেন সেটা প্রথম চালু করেন হচ্ছে মালয়েশিয়া,
আর গ্রামীণ ব্যাংকে এই মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ সিস্টেমটা সর্বপ্রথম চালু করেন মিয়ানমার। এই দুইটা প্রশ্ন মনে রাখতে হবে, আসতে পারে। এরপর হচ্ছে গ্রামীণ ব্যাংকের সূচনা পূর্বে জোবরা গ্রামের প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহীতা নারীর নাম হচ্ছে সুফিয়া বেগম। এরপরে আসি 1975 সালে নতুন ধরনের কৃষি সমবায় বা নবযুগ তেবাগা। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তেবাগা খামার প্রতিষ্ঠা করেন কে? মানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষুদ্র ঋণের জন্য যেই তেবাগা খামার প্রতিষ্ঠা করেন সেটা হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেটা চৌধুরীহাট হাটহাজারী এলাকায়, হাটহাজারী চৌধুরী হাট এলাকায়। এরপর জাতিসংঘের 79তম সাধারণ পরিষদ, যেটা 2024 সালে হয়েছে। তো প্রশ্নটা এভাবে হতে পারে যে বর্তমান জাতিসংঘের কততম অধিবেশন চলছিল, সেটা হচ্ছে 79তম অধিবেশন। আর ওই অধিবেশনের ফাঁকে দিয়ে মানে ফাঁকটা হচ্ছে গিয়ে মানে ওই যে 24শে সেপ্টেম্বর আর কি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই জো বাইডেনের সাথে কি করেন দেখা করেন। ওই দেখাতে দ্য আর্ট অফ ট্রাম্প, যেটা যেই বুকটা আছে, বইটা আছে, সংকলন প্রবন্ধ আছে ওই পিকচারের, ওটা কি ট্রাম্পকে তিনি গিফট দেন বা ওই জাস্টিন ট্রুডোকেও গিফট দেন। এবার বুকারও ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার, যেটা থেকে পরীক্ষা প্রতিবার প্রশ্ন আসে, সেটা হচ্ছে আসতে পারে। এবার বুকার, ম্যান বুকার, যে বুকার পুরস্কার যেটাকে আমরা ম্যান বুকার বলি, যের পূর্ব নাম ছিল ম্যান বুকার পুরস্কার লাভ করছে কি অরবিটাল। অরবিটালটা কে পাইছে, কে কার লেখা? সামান্তা হ্যাবে। রাইটারের নাম হচ্ছে কি সামান্তা হ্যাবে। আর এই গ্রন্থতে কি আলোচনা করেছে? আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে কাটানো যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইতালি, যুক্তরাজ্য এবং জাপানের 6 মহাকাশচারীর জীবনের গল্প অরবিটাল। এই বইটাতে মনে হয় 135টা পেজ আছে, 135টা কি আছে পেজ আছে। এবার ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার 2005 সালে যেটা পাইছে 2024 সালে যে পাইছে, তার নাম হচ্ছে জেনি এরফেনবেক। আর হচ্ছে তিনি যে গ্রন্থের জন্য পাইছেন তার নাম হচ্ছে কাইরোস। তাহলে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার আর ম্যান বুকার বা বুকার পুরস্কার, আগে ছিল ম্যান বুকার, এখন বর্তমানে বলা হয় বুকার পুরস্কার। উনি একজন মহিলা, সামান্তা হ্যাবে, অরবিটাল বুকার পুরস্কার লাভ করেন। ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার যেটা 2005 সালে কি হয় চালু হয়, আর ম্যান বুকার পুরস্কারটা চালু হয় 1970 সালে। এগুলো এত বেশি আসবে না, তবে কেন পাইছে এটা একটু মনে রাখি। সেটা হচ্ছে কাইরোস বইয়ের জন্য, গ্রন্থের জন্য পাইছে, আর যিনি রচনা করছেন তার নাম হচ্ছে জেনি এরফেনবেক। এটা 1980 খ্রিস্টাব্দে, মানে 80-র দশকে পূর্ব বার্লিনে একজন বয়স্ক পুরুষের সাথে এক যুবতীর ধ্বংসাত্মক সম্পর্কে কাহিনী এখানে কি করা হয়েছে, তুলে ধরা হয়েছে। এটা এত ইম্পর্টেন্ট না। বুকার পুরস্কার যেটা অরবিটাল, ওটাই মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এবার আসি স্বাধীনতা পুরস্কার 2024। এখানটা থেকে সিউতে প্রশ্ন আসবে না, তবে সামনে যে ইউনিভার্সিটিগুলো আছে, ইউনিভার্সিটি পরীক্ষাগুলো তো আছে, ওখানে থেকে স্বাধীনতা পুরস্কার থেকে প্রশ্ন 100% আসবে। তো স্বাধীনতা পুরস্কারটা চালু করছেন শহীদ জিয়াউর রহমান। বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে কি করা হয়েছে, স্বাধীনতা পুরস্কারটা চালু করেন। 21 পদকটাও রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেন। স্বাধীনতা পুরস্কারটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেন। এই প্রশ্নটা এবার যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, হয়তো জিএসটিতে আসবে, নয়তো আদার কোনো বিশ্ববিদ্যালয়ে যদি জিকে থেকে প্রশ্ন হয় এই প্রশ্নটা আসতে পারে। তাহলে স্বাধীনতা পুরস্কার চালু করেন 1977, আর 21 পদক চালু করেন 1976। চালু করেন কে? রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাহলে প্রতি বছর বাংলাদেশ স্বাধীনতা দিবসের 26শে মার্চ এই পদকটা দেওয়া হয়। এই পদক প্রাপ্তদেরকে 18 ক্যারেট স্বর্ণ নির্মিত 50 গ্রাম ওজনের একটা পদক দেওয়া হয়। এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত সংখ্যা হচ্ছে 8 জন। এই 8 জনকে আমরা একটু দেখি। সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম। আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি তারা আমরা জামাল নজরুল ইসলাম সম্পর্কে খুব ভালো জানি, যে বাংলাদেশের যিনি তোমার আইনস্টাইনের সাথে, স্টিফেন হকিংয়ের সাথে কি করছেন, কাজ করছেন। তিনি পদার্থবিজ্ঞানী, মহাবিশ্বের উদ্ভব, পরিণতি এবং মৌলিক গবেষণার জন্য বিশেষভাবে খ্যাত। এবারে সমাজ সেবার জন্য ফজলে হাসান আবেদ, তাকে মরণোত্তর দেওয়া হয়। তিনি ব্র্যাকের প্রতিষ্ঠাতা। আর 1972 সালে বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ব্র্যাক যেটা আছে, তার ব্র্যাকের প্রতিষ্ঠা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ব্র্যাক কত সালে প্রতিষ্ঠা হয়? 1972 সালে স্যার ফজলে হাসান আবেদ। আর তাকে এই স্যার উপাধি দেয় কে? ইংল্যান্ড, মানে ইংল্যান্ড কর্তৃক, মানে যুক্তরাজ্য কর্তৃক স্যার উপাধি দেওয়া হয়। এবারে শিক্ষা গবেষণার জন্য বদরুদ্দিন মোহাম্মদ ওমর, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি লেখক এবং বুদ্ধিজীবী। তিনি ভাষা আন্দোলন এবং জাতীয় ইতিহাস নিয়ে মৌলিক গবেষণাধর্মী তিনি রচনা করছেন। এবার সাহিত্যের জন্য এবারে পুরস্কার দেওয়া হয়, স্বাধীনতা পদক দেওয়া হয় মরণোত্তর মীর আব্দুস শুকুর আল মাহমুদ, যাকে আমরা আল মাহমুদ হিসাবে জানি। এবার পরীক্ষায় তোমরা আল মাহমুদ থেকে প্রশ্ন অনেকগুলো পাবা, অনেক প্রশ্ন পাবা। আল মাহমুদ মোস্ট ইম্পর্টেন্ট। তিনি কবি ও সাহিত্যিক, 20 শতকের বাংলা সাহিত্যের অন্যতম পুরোধার। তার যে সাহিত্য যে বিষয়গুলো এর উপর বেস করে তাকে কি দেওয়া হয়, স্বাধীনতা পদকটা
দেওয়া হয়। মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির জন্য এম.এ.জি. ওসমানী আমাদের প্রথম সেনা প্রধান মুক্তিযুদ্ধ, তাকে তোমার হচ্ছে স্বাধীনতা পদক দেওয়া হয়। এবং হচ্ছে গিয়ে মাহবুবুল হক খান ওরফে যাকে আমরা আজম খান হিসেবে জানি, যাকে আমরা পপ সম্রাট বলি, আজম খানের উপাধি হচ্ছে কি পপ সম্রাট। তার অবদানটা কি, আমরা শুধু আজম খানকে চিনতাম কিন্তু তার অবদানটা আমরা জানতাম না। তার অবদানটা হচ্ছে মুক্তিযুদ্ধে গেরিলা অভিযানে অপারেশন তিতাস তিনি এর নেতৃত্ব দিচ্ছেন। তাহলে অপারেশন তিতাস এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, তোমরা একটু দেখবা অপারেশন তিতাসের পরিচালককে নেতৃত্ব দিচ্ছেন কে, এই যে আজম খান বা মোহাম্মদ মাহবুবুল হক খান। তবে মোহাম্মদ মাহবুবুল হক খান দিবে, কেন দিবে মোহাম্মদ মাহবুবুল হক খান, যেন তোমরা কনফিউজ হতে পারো, কারণ আজম খান দিলে তো তোমরা জানবা। তাহলে মাহবুব হক খান যিনি, আজম খানও তিনি, তার উপাধি হচ্ছে কি তিনি পপ সম্রাট। এরপর হচ্ছে আচ্ছা এখানে সংস্কৃতির এটা বলে গেছি, নবের আহমেদ ভাস্কর ও চিত্রশিল্পী, তিনি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার। তো এবারে তোমরা আমাদের বাংলাদেশের যে ভাস্কর্যগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় তোমরা ভাস্কর্যগুলো একটু দেখবা। এরপর আসে প্রতিবাদী তারুণ্য। এবার আমরা আমাদের যেই আবরার পাহাড়, শহীদ আবরার পাহাড়, তাকে দেওয়া হয় কিসের জন্য, তিনি প্রতিবাদী তারুণ্য। কোন ক্ষেত্রে দেওয়া, ক্ষেত্রটা হচ্ছে প্রতিবাদী তারুণ্য। আবরার পাহাড়কে কেন স্বাধীনতা পদক দেওয়া হয়, তিনি হচ্ছে কি প্রতিবাদী তারুণ্য। তাহলে আবরার পাহাড় হচ্ছে মরণোত্তর পান, তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করছেন বা প্রতিবাদ করছেন, এই জন্য ছাত্রলীগ কর্তৃক তাকে কি করা হয়, হত্যা করা হয় 19 অক্টোবর 2019 সালে। অন্যায়ের বিরুদ্ধে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সাহসিকতার প্রতীক হিসাবে তাকে দেওয়া হয়। এরপর হচ্ছে এই যে শহীদ জিয়াউর রহমান কি করছেন, স্বাধীনতা পদকের তিনি স্বাধীনতা পদক চালু করছেন, কিন্তু 2003 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। আর 2016 সালে তৎকালীন সরকার, যে পতিত সরকার, সেটাকে বাতিল করে বর্তমান প্রজ্ঞাপনে সেই বাতিলের সিদ্ধান্ত কি করা হয়, রহিত করা হয়। তাহলে শহীদ জিয়াউর রহমান স্বাধীনতা পুরস্কার পান কত সালে, 2003 সালে। তার এই স্বাধীনতা পুরস্কারকে রহিত করা হয় 2016 সালে। সেটা এখন বর্তমানে আবার সেটাকে কি করা হয়, আবার ওই বাতিলকৃত সব প্রজ্ঞাপনটাকে রহিত করা হয়, বাদ দেওয়া হয়। 21শে পদক 2025, সেখান থেকে এবার প্রশ্ন আসতে পারে। 21শে পদক থেকে 100% একটা প্রশ্ন আসতে পারে এই ডি ইউনিটে। বাংলাদেশের প্রথম সর্বোচ্চ পদক হচ্ছে স্বাধীনতা, দ্বিতীয় সর্বোচ্চ হচ্ছে 21শে পদক, যেটা চালু করে আমি আগেই বলে ফেলছি 1976 সালে। এই পুরস্কারটি জাতীয় সম্মান অনুপ্রেরণার প্রতীক, ভাষা আন্দোলনের সাহিত্য, শিল্প, সংস্কৃতি, সমাজসেবা বিভিন্ন অবদানের ক্ষেত্রে এই পুরস্কারটা দেওয়া হয়। এই পুরস্কারের বিজয়ীরা স্বর্ণপদকের পাশাপাশি 4 লক্ষ টাকা পায়। এটা এত ইম্পর্টেন্ট না, বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবছর 14 জনকে কি দেওয়া হয়, 21শে পদক দেওয়া হয়। একটি প্রতিষ্ঠানকেও টোটাল 15টা ক্যাটাগরিতে দেওয়া হয়। তো এবার 14 জন ব্যক্তি পায়, একটা প্রতিষ্ঠান পায়। প্রতিষ্ঠান হচ্ছে কি ওই আমাদের যারা এবার সাব চ্যাম্পিয়নশিপে যে নারী দল, তাদেরকে কি দেওয়া হয়, 21শে পদক দেওয়া হয়। তাহলে টোটাল কয়টা, 15টা। তবে কয়জন ব্যক্তি, 15 জন নাগরিক। ঠিক আছে, 2025-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সরকার। এটা কারা, সেটা হচ্ছে এবার গবেষণায় কাকে দেওয়া হয়েছে, মহিদুল হাসানকে, যিনি মূলধারা 71-এর রচয়িতা। এটা হিস্ট্রির জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা, মুক্তিযুদ্ধের হিস্ট্রি জানার জন্য মূলধারা 71 ইম্পর্টেন্ট একটা বই। ভাষা সাহিত্যের জন্য শহীদুল জহির, যেটাকে আমরা মোহাম্মদ শহীদুল হক যার নাম। এরপর হেলাল হাফিজ, যিনি কিছুদিন আগে মারা গেছে, ডিসেম্বরের 23 তারিখ মনে হয়। এই হেলাল হাফিজ, তাকে আবার 21 পদক দেওয়া হয় মরণোত্তর। বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদী হাসান খান, যিনি অব্রর জনক, তাকে দেওয়া হয়। এই প্রশ্নটা আসছে পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, এটা একটু তোমরা দেখবা। সেটা হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ক্যাটাগরিতে মেহেদী হাসানকে দেওয়া হয়। ক্রীড়াতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে দেওয়া হয়। তাহলে এবছর 21শে পদক দেওয়া হয় মরণোত্তর 6 জন, মহিলা 2 জন, একজন হচ্ছে পেরদোসারা সঙ্গীত, আরেকটা হচ্ছে রোকেয়া সুলতানা চিত্রকলার জন্য। প্রথমবারের মতো 21শে পদক প্রদান করা হয় বঙ্গভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে কবি নজরুল ইসলামকে। আচ্ছা, এটা হচ্ছে প্রথমবারের 21শে পদক দেওয়া হয় কাজী নজরুল ইসলামকে। যদি প্রশ্ন আসে প্রথমবার 21শে পদক কাকে দেওয়া হয়, কাজী নজরুল ইসলামকে। তারপরে কবি জসিমউদ্দিন এবং বেগম সুফিয়া কামালকে কি দেওয়া হয়, 21শে পদক দেওয়া হয়। 21শে পদকের এটা হচ্ছে 18 ক্যারেটের 35 গ্রাম ওজন একটা স্বর্ণ, আর হচ্ছে গিয়ে কিছু 4 লক্ষ টাকা নগদ পুরস্কার। 21শে পদকের যে নকশাটা বা যে মেডেলটা, ওই মেডেলটার অঙ্কন এই মেডেলটা যিনি আঁকছেন তার নাম হচ্ছে নিতুন কুণ্ড। তাহলে 21শে পদকের যে নকশাকার হচ্ছে কে, নিতুন কুণ্ড। পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এবার আসি আমরা নোবেল পুরস্কারে আসি। নোবেল পুরস্কার মধ্যে এবারে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাচ্ছে জন হোপফিল্ড আর জিওফ্রে হিন্টন।
জন হেফিল্ডের দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, হিন্টনের বাড়ি হচ্ছে দেশ হচ্ছে কানাডা। কিসের জন্য নোবেল পুরস্কার পাইছে? কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক এবং মেশিন লার্নিংয়ে এআই এর মানে এআই এর জন্য, এআই ইনক্লুডের জন্য তারা মেশিন লার্নিংয়ে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের জন্য তারা কি পায়? নোবেল পুরস্কার পায় 8 অক্টোবর 2024। আর রসায়নে পুরস্কার পাইছে বিজ্ঞানী ডেভিড বেকার, তার বাড়ি যুক্তরাষ্ট্র। এরপর হচ্ছে কি ডেমিস হাসাবিস এবং জন এম জাম্পার, যার বাড়ি হচ্ছে যুক্তরাষ্ট্র দেশ। তারা কেন পাইছে? যে প্রোটিন গঠনের পূর্বাভাসের জন্য পুরস্কারের জন্য তাদেরকে মনোনীত করে। তাই নোবেল পুরস্কার থেকে সিইউ ডি ইউনিটে নোবেল পুরস্কার থেকে 100% একটা প্রশ্ন আসে, হয়তো এইখান থেকে আসবে, নতুবা নোবেল পুরস্কারের ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, যে নোবেল পুরস্কার কত সালে চালু করা হয়, কয়জন সর্বোচ্চ নোবেল পান, এরপরে যে কয়জন মহিলা মানে কয়জন একাধিকবার নোবেল পান, এরপর কয়জন নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করছে। এই যে কি ইনফরমেশন, মানে তোমরা এটার জন্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা পড়বা, নোবেল থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্নটা যদি তুমি পড়ো, তাহলে তুমি নোবেল পুরস্কার সম্পর্কে 100% একটা প্রশ্ন আসবে। এই 100% একটা প্রশ্ন তুমি কি করতে পারবা? আনসার করতে পারবা। আর এবার তো আমাদের জন্য আরও সহজ হয়ে গেছে, কারণ এবার আমাদের একজন নোবেল লরিয়েট আমাদের দেশেই আছে, যাকে আমরা সবাই চিনি, যে ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার থেকে প্রশ্নটা আসতে পারে যে উনি কোন সেক্টরে নোবেল পুরস্কার পাইছে। শান্তিতে। কিসের জন্য পাইছে? সামাজিক ব্যবসা বা ক্ষুদ্র ব্যবসা ঋণ প্রবর্তন করার জন্য তাকে কি দেওয়া হয়েছে? নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তাকে এবং তার সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে। এবার চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান ভিক্টর এমব্রেস, এরপর যে গ্যারি রুফকুন, তাদের বাড়ি হচ্ছে আমেরিকা। কেন পান? মাইক্রো আরএন এর জন্য। এবার এই প্রশ্নটা যদি এবার আসে পুরস্কার থেকে, মাইক্রো আরএন এর জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে। সাহিত্যের জন্য হান কাং, তার বাড়ি হচ্ছে দক্ষিণ কোরিয়া, মানব বনের ভাঙন গড়ায় এটা। এরপর শান্তিতে পান হিদান কিওস নিওন, তার দেশ জাপান। কেন পাইছেন? সেটা হচ্ছে কি আমরা জানি 1945 সালে 5 আগস্ট, 6 আগস্ট, 9 আগস্ট, সেটা হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকিতে যেই পারমাণবিক বোম ফেলা হয়, ওই পারমাণবিক বোম ফেলার কারণে একটা মানবিক বিপর্যয় ঘটে, যা তিনি নিজ চোখে দেখছেন। এবং ওই দেখার পরে তিনি তাকে শান্তিতে পুরস্কার দেওয়ার এটাই কারণ, দেখার পরে তিনি রিকোয়েস্ট করতেছেন যে যেন কি ফেলা না হয়, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা না হয়, কখনো ব্যবহার করা না হয়, এর প্রচারণার জন্য তাকে কি দেওয়া হয়? নোবেল পুরস্কারটা দেওয়া হয়। এরপর আসে আমরা অর্থনীতিতে, যেমন সাইমন জনসন, জেমস এ রবিনসন, এবার ড্যারান আসেমোগলু, তাদের হচ্ছে গিয়ে এই যে ড্যারান আসেমোগলু হচ্ছে তুর্কি আমেরিকান, আর হচ্ছে সাইমন জনসন এবং হচ্ছে এরা হচ্ছে ব্রিটিশ আমেরিকান, আর উনি হচ্ছে সরাসরি আমেরিকান। আর তারা অর্থনীতিতে কি আসছে? যে ইউরোপীয় উপনিবেশকারীদের গঠিত বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাগুলো বিশ্লেষণ। এটা একদম গবেষণাধর্মী একটা বিষয়, যে আমাদের যে কলোনিয়াল রুলে থাকার সময় যেই আমাদের ব্যবসাগুলো পরিচালনা করো, তো ব্যবসাগুলোর যেই মানে যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো নিয়ে তিনি একটা আইডিয়া দেন, বিশ্লেষণের মধ্যে সম্পর্ক প্রমাণ করতে পেরেছেন। মানে রাজনৈতিক এবং অর্থনীতির সাথে আমাদের কি আছে? ওতপ্রোতভাবে জড়িত আছে। এই বিষয়গুলো তিনি সংযুক্ত করছেন বিদায় তার এই গবেষণার প্রতিষ্ঠান, মানে 3 জন গবেষক প্রতিষ্ঠান এবং সমৃদ্ধির মধ্যে সম্পর্ক প্রকাশ করতে পেরেছেন বিদায় তাকে কি দেওয়া হয়? অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তাহলে তোমরা এখানে নোবেল পুরস্কারটি কী শিখবা? নাম শিখবা, কিসের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় সেটা শিখবা। আর এই একটা ক্যাটাগরি থেকে প্রশ্ন আসে, আরেকটা ক্যাটাগরি প্রশ্ন আসে সেটা হচ্ছে নোবেল পুরস্কারের হিস্ট্রি থেকে। তো ওটার জন্য তোমাদের উপর পরামর্শ থাকবে যে শুধু প্রিভিয়াস কোশ্চেনগুলো আসা যেগুলো আসছে ওগুলো পড়লে তোমরা 1 মার্কে 100% একটা আনসার করতে পারবা। এবার আমরা হেলাল হাফিজ নিয়ে কথা বলি, যেহেতু তিনি এবারে কি পাইছেন? 2100 পদক পাইছেন হেলাল হাফিজ। তার কতগুলো কোটেশন এবারে আমাদের জুলাই বিপ্লবে সবচেয়ে বেশি কি হয়েছে? উচ্চারিত হয়েছে। হয়তো এই কোটেশনটাই তোমাদের পরীক্ষায় জিকেতে দিবে। তিনি হচ্ছেন বাংলা কবি ও সাংবাদিক। তো হেলাল হাফিজ নিয়ে একটা কথা বলি, তিনি হচ্ছে গিয়ে কি শহীদ বিদ্রোহী, মানে হেলাল হাফিজ তিনি হচ্ছে আমরা 69-এর যে গণ অভ্যুত্থান, যেখানে আমার শহীদ সার্জেন্ট জহুরুল হক, তিনি তখন জহুরুল হক হলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু তিনি ভাগ্যক্রমে ওই দিন ওই গণহত্যা যে গণহত্যা হয়েছে 1969 সালের, ওই গণহত্যায় তিনি কি বেঁচে গেছেন। তাহলে মানে তিনি তখন ওই যে চা খাওয়ার জন্য না কিসের জন্য তিনি বের হয়েছিলেন, ও ঠিক বের হওয়ার পরে সেখানে গণহত্যা শুরু হয়েছে আর কি। এবারে তিনি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন, সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেন, দৈনিক পূর্বদেশ, এগুলো দরকার নাই এত। তার উল্লেখ মানে তার কবিতা সংগ্রহের নাম, এটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে এক জীবনের জন্ম যখন হবে, জন্ম যখন
প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার হচ্ছে যশোর সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কারটা একটু দেখবা, তিনি 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার পান। আর যেটা সবচেয়ে বেশি আসবে তার 3টি কাব্যগ্রন্থ আছে, এই কাব্যগ্রন্থ 3টি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সে হচ্ছে যে আগুন জ্বলে, কবিতা 71, বেদনাকে বলছি কেদনা। এগুলোর ইংরেজি হচ্ছে দ্য টিয়ার্স দ্যাট ব্লেজ, পোয়েমস অফ 71, ঠিক আছে। এরপর হচ্ছে বাংলা ইংরেজি 2 ভাষাতেই প্রকাশিত কাব্য। এরপর তার অমর কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়, যেটা 1969 গণ অভ্যুত্থান থাকাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় রচনা করেন। যেটা আমি বললাম কেন রচনা করছেন, সেটার নাম হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয়। আর নিষিদ্ধ সম্পাদকীয় কবিতায় যে কাব্যের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে যে আগুন জ্বলে, এটার আর কি এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। এই কবিতা মানে কবিতার প্রথম 2টি বিখ্যাত লাইন হচ্ছে, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই বিখ্যাত পংক্তি এটা আমাদের এবার জুলাই গণ অভ্যুত্থানে কি সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে। এছাড়াও তার উল্লেখযোগ্য যেগুলো আছে এগুলো পরীক্ষায় 100% এবার আসতে পারে, মানে কোটেশনে আসতে পারে। সে বিসিএস থেকে চাকরি পরীক্ষায় যে কোনো পরীক্ষায় এবার তার এখান থেকে হেলাল হাফিজ থেকে প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে কি নিউট্রন বোমা বুঝো মানুষ বুঝো না, কেউ আসে রাজপথে শাহজাদের সংসার, রক্ত ঋণে স্বদেশ হলো আমার দিকে চোখ ছিল না, জন্মভূমি সেদিন তোমার সতীন হলো। এগুলো কোন কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এগুলো আমরা একটু দেখবো। অশ্লীল সভ্যতা, নিষিদ্ধ সম্পাদকীয়, অগ্নি উৎসব, একটি পতাকা ফেলে, এই কবিতাগুলো থেকে নেওয়া হয়েছে। কথা ছিল একটি পতাকা ফেলে আমি আর লিখবো না, বেদনার অঙ্কিত কষ্টের কবিতা। এগুলো তার এবার এই সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে উল্লিখিত পংক্তিগুলো। এটা কার, হেলাল হাফিজের না অন্য কার? তাহলে আমাদের কাজ হচ্ছে ফুল পংক্তিগুলো মুখস্থ করে ফেলা, আর এই কোটেরটা এই কবিতার এটা মুখস্থ করা। এটা কোন কবিতা থেকে নেওয়া? এটা হচ্ছে নিষিদ্ধ সম্পাদকীয় কবিতা থেকে নেওয়া, ঠিক আছে। এরপরে আমরা আসি আল মাহমুদ নিয়ে বলি। তার জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলায়, আমরা সবাই জানি, যেহেতু আমরা বাংলায় আল মাহমুদের কবিতা পড়ছি, আমাদের যেহেতু ইন্টারে আছে আল মাহমুদ। তাহলে সোনালী কাবিন। এরপরে যেটা আল মাহমুদ থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে আল মাহমুদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সেটা হচ্ছে লোকলোকান্তর, 1963 সালে। এটা হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ। এরপরে তার আরও কাব্যগ্রন্থ আছে, বক্তিয়ারের গোড়া, কালের কলস, মায়াবী পর্দা দুলে উঠে, পাখির কাছে ফুলের কাছে উল্লেখযোগ্য। এই আমরা যে সোনার লক, আমার মায়ের সোনার লক হারিয়ে গেছে যে একটা কবিতা আমরা পড়ি, ওটা হচ্ছে পাখির কাছে ফুলের কাছে এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটা কবিতা, ঠিক আছে। আর তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে লোকান্তর, ঠিক আছে। বক্তিয়ারের গোড়া, কালের কলস, সেগুলো মায়াবী পর্দা দুলে, এগুলো হচ্ছে তার কবিতা। উপন্যাসের মধ্যে কবি ও কোলাহল, যেটা 1993 সালে হয়েছে, আগুনের মেয়ে, পান করি। এরপর উপমহাদেশ, যেটা হচ্ছে তার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এরপর বাংলা একাডেমি পুরস্কার পান তিনি 1968 সালে, আর 21 পদক পান 1976 সালে, আর স্বাধীনতা পুরস্কার পান উনি 2025 সালে। 2025 সালে তিনি কি পান? স্বাধীনতা পুরস্কার পান, ঠিক আছে, স্বাধীনতা পদক পান তিনি। এবার আমরা আসি, এখান থেকে এবার একটা প্রশ্ন আসতে পারে। তো যেখান থেকে প্রশ্ন আসে জেনারেলি হচ্ছে সর্বশেষ এবং পরবর্তী সম্মেলন, মানে সর্বশেষ সম্মেলন কোথায় হয়েছে এবং পরবর্তী সম্মেলন কোথায় হবে। তো তোমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবা পরবর্তী সম্মেলন। আর সর্বশেষ সম্মেলন যেটা, সেটা হচ্ছে একদম তোমাদের পরীক্ষার খুব রিসেন্ট হয়েছে, এরকম 3-4 মাসের মধ্যে হয়েছে, এরকমগুলোকে তোমরা একটু দিবা। যেমন ব্রিকের কততম সম্মেলন? 16তম। সেটা কোথায় হয়েছে? কাজান, রাশিয়ায়, 2024 সালে। ওআইসি 15তম, বানজুল, গাম্বিয়া, 2024। ন্যাম, তোমরা ব্রিক্সটা একটু ভালো করে দেখতে পারো। J7 যেটা ইতালিতে হয়েছে, রোমে, 2024। D8 যেখানে বাংলাদেশ আছে, 11তম সম্মেলন, মিশরে, 2024। এরপর G20, এখানেও বাংলাদেশ আছে, রিও ডি জেনেরো, ব্রাজিল, 2024। COP29, এটা 29, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব রিসেন্ট হয়েছে এখানে, এটা দেখবা। সেটা হচ্ছে বাকু, আজারবাইজানে, 2024, ঠিক আছে। এটা 30তমটা হবে বেলেম, ব্রাজিল, 2025-এ। এরপর কমনওয়েলথ, এরপর বিমস্টেক, এরপর ন্যাটোটা দেখবা 15তম সম্মেলন, ওয়াশিংটন, আমেরিকা, 2024। আর 76তম হবে নেদারল্যান্ড। এরপর হচ্ছে 17তম হচ্ছে ব্রিক্সটা হবে হচ্ছে ব্রাজিলে, আর 15তম ওআইসি সম্মেলন হবে বাকু, আজারবাইজান। এগুলো তোমরা একটু দেখে নিবা, এটা থেকে প্রশ্ন আসতে পারে। এরপর আমরা আসি অনূর্ধ্ব এশিয়া কাপ 2024, যেখানে আমাদের বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। টোটাল 2বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। 11তম আসর হয়েছে আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল, যেটাকে আমরা ACC বলি। আর এটার সময়কাল হচ্ছে, মানে এটা আয়োজনটা হচ্ছে 29শে নভেম্বর থেকে 8 ডিসেম্বর 2024। স্বাগতিক দেশ UAE, মানে যেটা আমরাকে ইউনাইটেড আরব আমিরাত, UAE। এরপরে চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা 2বার। রানার্স আপ ভারতকে হারাইছে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমন।
এরপরে সর্বোচ্চ উইকেটশিকার ইকবাল হোসেন ইমন, ফাইনালে সেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমন। বাংলাদেশের অধিনায়ক ছিল আজিজুল হাকিম তামিম। আর টুর্নামেন্ট সেরা কোচ হচ্ছে নাবিদ নেওয়াজ, যিনি বাংলাদেশের। নাবিদ নেওয়াজ, এখান থেকে প্রশ্ন আসছে যে এশিয়া অনূর্ধ্ব-19 এশিয়া কাপে আমাদের এই কোচ কে ছিলেন জাতীয় দলে, সেটা হচ্ছে নাবিদ নেওয়াজ। এবার আরও কিছু তথ্য বলি, সেটা হচ্ছে বিশ্ব ফুটবল দিবস, সেটা হচ্ছে 2025 মে বিশ্ব ফুটবল দিবস, এটা পরীক্ষায় আসতে পারে। এরপর হচ্ছে প্রথম ফুটবলার হিসেবে 900 গোলের কীর্তি করেন ক্রিস্টিয়ানো রোনালদো, যদি খেলাধুলা থেকে প্রশ্ন দেয় এই প্রশ্নটা দিতে পারে। বিশ্ব দাবা চ্যাম্পিয়নে কনিষ্ঠতম চ্যাম্পিয়ন গুকেশ ডোমরাজ, যিনি ভারতের, এটা আসবে না এত বেশি। ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড সুনীল নারায়ণ, এই প্রশ্নটা আসছিল চাকরি পরীক্ষায়। ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড পেয়েছিলেন কি? সুনীল নারায়ণ, ওয়েস্ট ইন্ডিজ। আর 2027 সালে এশিয়া কাপ হবে বাংলাদেশে, এটা পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে। এরপর নারীদের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান নিগেল সুলতানা জ্যোতি, এই প্রশ্নটা আসতে পারে। এরপর নারী ওয়ানডে ক্রিকেটের হয়ে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেন পারজানা হক, এটাও আসতে পারে পরীক্ষায়। এরপরে প্রথম বাংলাদেশ হিসাবে আইসিসির মাসসেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয় নাহিদ আক্তার। আর পুরুষদের ক্ষেত্রে নির্বাচিত হয় মুশফিকুর রহিম। এবার আইসিসি কর্তৃক আন্তর্জাতিক ফাইনাল ম্যাচ রেফারি হিসেবে মনোনীত হন যে নারী, সুপ্রিয়া রানী দাস, তিনি রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর। এবার আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কার ডাবল সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে অবস্ট্রাক দ্য ফিল্ড আউট হন, এটা প্রশ্নটা আসতে পারে এখানে থেকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর রাজশাহী ইউনিভার্সিটির জন্য এই প্রশ্নটা আসতে পারে, রাজশাহী ইউনিভার্সিটি যদি দেয়। এবার কয়েকটি উল্লেখযোগ্য পরবর্তী আসর, সেটা হচ্ছে 2028 সালে 34তম হবে লস অ্যাঞ্জেলো, সেটা হচ্ছে বিশ্ব অলিম্পিক। 28 সালে যেটা হবে সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলো, 32 সালে যেটা হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। আর বিশ্বকাপ ফুটবল, এই প্রশ্নটা আসছে যে 2026 সালে ঢাকা ইউনিভার্সিটি আসছে 2026 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় হবে? USA, কানাডা, মেক্সিকো। কততম? 23তম ফুটবল। আর 30 সালে হবে সৌদি আরব, 30 সালে হবে আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, এগুলোতে, যেটা হচ্ছে দক্ষিণ আমেরিকায় এখানে অনুষ্ঠিত হবে। আর 34 সালে হবে সৌদি আরব। এখান থেকে এটা মোস্ট ইম্পর্টেন্ট, আর এটা তো পরীক্ষায় আসছেই। এরপরে বর্তমান বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে 32টি দেশ, 2026 সাল থেকে সেটা হবে 48টি দেশ, এটা মাথায় রাখবা। আমরা এগুলো অনেকেই জানি, ছেলেরা জেনারেলি যারা খেলা দেখে তারা এগুলো খুব ভালো জানে। এবার বিশ্বকাপ ক্রিকেট 2027 সালে সেটা হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়া, যেটা 14তম আসর। আর 2031 সালে সেটা হবে বাংলাদেশ আর ভারত মিলে। তো তোমরা এই জিনিসটা একটু পড়তে পারো, হয়তো আসতে পারে, নাও আসতে পারে, এত ইম্পর্টেন্ট না। 2031 সালে এখন অনেক দেরি। এবার T20 বিশ্বকাপ ক্রিকেট, সেটা হচ্ছে 2026 সালে 10ম যে আসর সেটা হবে ভারত শ্রীলঙ্কা। 28 সালে 31তম আসর যে অস্ট্রেলিয়া হবে। 12তম আসরটা হবে ইংল্যান্ড, যেটা হচ্ছে 2030 সাল। এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, সেটা তো হয়েই গেছে পাকিস্তানে। আর 2029 সালে যেটা হবে সেটা হচ্ছে ভারতে হবে, এটা এত ইম্পর্টেন্ট না। এরপর আমরা আসি ব্যালন ডি'র পুরস্কার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। সেটা হচ্ছে এবার বর্ষসেরা ফুটবলার রদ্রি, স্পেন, ম্যানচেস্টার সিটি। এরপর হচ্ছে গিয়ে বর্ষসেরা ফুটবলার নারী আইতানা বনমাতি, যিনি স্পেন এবং বার্সেলোনায় খেলেন। এরপরে কোচ, এগুলো এত ইম্পর্টেন্ট না এখানে এত ইম্পর্টেন্ট না। তবে সবচেয়ে বেশি ব্যালন ডি'র পাইছে কি? লায়নেল মেসি, যিনি 8টি ব্যালন ডি'র পান সর্বোচ্চ, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে 5টি। আর এ পর্যন্ত 46 জন ফুটবলার 68 বার ব্যালন ডি'র পুরস্কার লাভ করে। তো এবার কে পাইছে বর্ষসেরা ফুটবলার? শুধু জাস্ট ছেলে, মেয়ে, আর হচ্ছে গিয়ে তোমার বর্ষসেরা ক্লাব, নারী ক্লাব বার্সেলোনা। প্রতি বছর ব্যালন ডি'র পুরস্কার দেন ফরাসি নিউজ ম্যাগাজিন ফ্রান্স ফুটবল কি দেন? বর্ষসেরা যে ব্যালন ডি'র পুরস্কার যেটা আছে ওটা দেন। আমাদের এখান থেকে আর এত ইম্পর্টেন্ট না। এরপরে সাব নারী চ্যাম্পিয়নশিপ 2024, এটার জন্য আমাদের কি দেয়? এবারে 21 পদক দেওয়া হয়। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে স্টেডিয়াম হবে এটা। তাহলে আয়োজক দেশ 7ম নেপাল, বেনু ছিল হচ্ছে দশরথ রঙ্গশালা, যেটা নেপালে। মোট দল 7টি, তার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ নেয়। চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো, রানার্স আপ নেপাল। সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা, মোস্ট ইম্পর্টেন্ট, যে 2024 সালের সাব নারী চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হয় ঋতুপর্ণা চাকমা। এরপর সেরা গোলকিপার হয় হচ্ছে রূপন চাকমা।
এবং সর্বোচ্চ গোলদাতা হচ্ছে দেকিল আজম, যার বাড়ি দেশ হচ্ছে ভুটান। আর হচ্ছে ফ্লেয়ার ট্রফি হচ্ছে ভুটান, মানে যে রানার্স আপ ফাইনালে স্বাগতিক নেগাফালকে 2-1 গোলে হারায়। এরপর বাংলাদেশের পক্ষে 2টাই গোল করেন মনিকা চাকমা, এই যে এই 2টা, ও ঋতু শর্মা, মানে একটা করেন মনিকা চাকমা, আরেকটা করেন ঋতুপর্ণা চাকমা। এরপরে সাব নারী চ্যাম্পিয়ন 2024-এর সেরা গোলকিপার নির্বাচিত রূপন চাকমা, সেটা একটু আগে বলেই ফেললাম এখানে। এরপর হচ্ছে এটাই, তাহলে আমাদের জাস্ট মনে রাখতে হবে ঋতুপর্ণা চাকমা বাংলাদেশ 2বার সাব চ্যাম্পিয়ন হন, এই জন্য নারী ক্রিকেট দল ফুটবল দলকে কি দেওয়া হয়, 21 পদক দেওয়া হয়। এরপর বাংলাদেশ ফুটবল দলের প্রধান আপনারা জানি আগে ছিল হচ্ছে কি, আগে আমাদের এখন বর্তমান ফুটবল ফেডারেশন বাফুরের সভাপতি হচ্ছে তাবিদ আউয়াল, এটা একটু মনে রাখবা, পরীক্ষায় এটা আসতে পারে। জাতীয় পুরুষ ফুটবল দলের কোচ হচ্ছে হাবিয়ান কাবরো, এটা আসবে না। ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, আর মহিলা ফুটবল দলের অধিনায়ক হচ্ছে সাবিনা খাতুন, ঠিক আছে। আর সাবিনা খাতুনের অধিনায়কত্বেই বাংলাদেশ 2বার সাব নারী চ্যাম্পিয়নশিপ যেটা গৌরব অর্জন করেন। এরপর আসে তাহলে স্বাধীন বাংলা, এটা প্রশ্নটা পরীক্ষায় চলে আসছে যে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চলে আসছে এটা, এই যে মোহাম্মদ জাকারিয়া পিন্টু, মানে একদম কমন। স্বাধীন বাংলাদেশের প্রথম ফুটবলের দলের দেখো, কিন্তু ফুটবলের হচ্ছে গিয়ে আমাদের সভাপতি চেঞ্জ হয়েছে, বাফুফের সভাপতি চেঞ্জ হয়েছে, কিন্তু ওখান থেকে প্রশ্ন না দিয়ে দিছে হচ্ছে কি স্বাধীন বাংলাদেশের প্রথম ফুটবলের দলের অধিনায়ক কে, জাকারিয়া পিন্টু। তিনি কিছুদিন আগে মারা যান, এই জন্য দিছে, মানে প্রশ্নটা দিচ্ছে। তিনি মারা যান হচ্ছে গিয়ে 17 নভেম্বর 2024। এটা একটু কনফিউজিং, আমি ভুলে গেছি, এটা একটু দেখে নিবা, এখান থেকে প্রশ্ন আসতে পারে, যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে এটা চলে আসছে, তো তিনি কত তারিখে মারা যান, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপর 25তম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সেটা আমরা জানি, সেটা হচ্ছে কোথায়, কানাডা, মানে ইউএসএ কানাডা হবে আর কি। এরপরে হচ্ছে বিপিএলে এক ইনিংসের সর্বোচ্চ উইকেট শিকারীকে, তাসকিন আহমেদ, আমরা এটা জানি। এরপর লিওনেল মেসি কয়বার, 8বার, একটু আগে মূল কথা বলে ফেলছি। এবার আমরা আসি আন্তর্জাতিক সংস্থার সর্বশেষ সদস্য, এখান থেকে পরীক্ষায় 100% একটা কোশ্চেন পাবা, ঠিক আছে। সেটা ইপাদ, যেমন এটা আসছিল যে হচ্ছে হুয়ের সর্বশেষ সদস্যকে, দক্ষিণ সুদান, এটা পরীক্ষায় আসছিল। তাহলে আমরা একটু দেখি, সেটা হচ্ছে ইপাদের সর্বশেষ সদস্য ইউক্রেন, IMF এর সর্বশেষ সদস্য হচ্ছে লাইনস্টেন। এই যে WT এর সদস্য, মোট সদস্য সংখ্যা কত, এটা আসছে পরীক্ষায় 166, সর্বশেষ সদস্য পূর্ব তিমুর, এটা হচ্ছে এবার ডাবিতে আসছিল, ডিউতে আসছিল এবারে। তাহলে WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটার সদস্য সংখ্যা 166। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বাংলাদেশ সদস্য হয় কত সালে, 1995 সালের 1 জানুয়ারি, মানে 1 জানুয়ারি। আর হুয়ের সদস্য সংখ্যা 194। NDB যেটা হচ্ছে মানে বিমস্টেক, NDBটা হচ্ছে বিমস্টেকের হচ্ছে আর কি ব্যাংক, যেটা সেটা হচ্ছে NDB 9, মানে এদের সদস্য সংখ্যা 9 জন, সর্বশেষ হচ্ছে আলজেরিয়া। এবার আমরা আসি হচ্ছে ইফাদের সদস্য সংখ্যা হচ্ছে কত, 179, IMF এর 191। এই সদস্য সংখ্যাগুলো তোমরা একটু দেখবা। ন্যামের সদস্য সংখ্যাটা একটু দেখবা। ASEAN-এর সদস্য সংখ্যা 11, এটা আমরা জানি, তিমুর লিসত। এরপর হচ্ছে ইন্টারপোলের সদস্য সংখ্যা, এটা পরীক্ষায় আসে, এই সর্বশেষ সদস্য সংখ্যা ফালাও, এটা গত বছর আসছিল, যে ইন্টারপোলের সর্বশেষ সদস্যকে ফালাও, এটা আসছিল গত বছর। তো তোমরা জাস্ট আমি যেগুলোতে দাগ দিছি এগুলোর সদস্য সংখ্যা এবং সর্বশেষ সদস্যকে ওটা একটু দেখে নিবা। তবে এইটা পরীক্ষায় চলে আসছিল, এবারে পরীক্ষায় এটা আসছে। এবার আমরা আসি COP29, যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে গিয়ে কনফারেন্স। এটার আয়োজক হচ্ছে UNFCCC, এটার স্থান হচ্ছে বাকু, আজারবাইজান। এটা আমি ওই একটা স্লাইডে দিয়েছিলাম এর আগে। সম্মেলনের সভাপতি ছিলেন ইলহাম আলিয়েভ। তবে COP20 থেকে আবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে গিয়ে COP29 সম্মেলনে বৈশ্বিক পরিবর্তন মোকাবেলায় ধনী দেশগুলো তাপ নির্গমন কমাতে 300 বিলিয়ন মার্কিন ডলার সহায়তার প্রদান করার প্রতিশ্রুতি দেন। তো COP20-তে কত ডলার সহায়তার প্রতিশ্রুতি দেন, 300 বিলিয়ন মার্কিন ডলার। এরপরে কার্বন ক্রেডিট চুক্তি হয় COP20-তে। এই চুক্তির মাধ্যমে কি হচ্ছে, বৃক্ষরোপণ, বায়ুবিদ্যুৎ উৎপাদন, নানা প্রকল্প নেয়। এভাবে প্রতি 1 টন কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর বিনিময়ে একটি কার্বন ক্রেডিট পাবেন তারা। বৈশ্বিক একটি বাজার থেকে অর্থের বিনিময়ে এই ক্রেডিট কিনতে পারবে এবং বিভিন্ন দেশ প্রতিষ্ঠান এই ক্রেডিট কিনলে তারা 1 টন
কার্বন নিঃসরণের কি পাবে, অনুমতি পাবে। তবে এবার COP20 থেকে প্রশ্ন যেখানে আসবে সেটা হচ্ছে G0। একটা হচ্ছে গিয়ে তোমার মানে G0 থেকে প্রশ্ন আসবে 100%, সেটা হচ্ছে 13 নভেম্বর 2024 বিশ্বের 4টি ছোট কার্বন নেতিবাচক দেশ। এই 4টি দেশ কে কে, এটা মুখস্থ রাখবা, ভুটান, মাদাগাস্কার, পানামা, সুরিনাম। এখানে প্রশ্ন আসে কি যে নিচের কোন দেশটি G0-র অন্তর্ভুক্ত নয়। তাহলে ভুটান, মাদাগাস্কার, পানামা, সুরিনাম, এই 4টা দেশের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে সদস্যের অন্তর্ভুক্ত নয়। আর এই G0-র উদ্যোক্তা নেন হচ্ছে ভুটানের হচ্ছে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রপ্রধান, তিনি কি নেন, G0-র উদ্যোক্তা নেন। তো এখান থেকে আমরা প্রশ্নগুলো একটু দেখি। সেটা হচ্ছে এই যে COP29, সেটা হচ্ছে 11 থেকে 22 নভেম্বর যেটা অনুষ্ঠিত হয়, আয়োজন করেন হচ্ছে গিয়ে COP29 বাকু, আজারবাইজান। এটা আমরা জানি, একটু আগে দেখাইছিলাম। সেটা হচ্ছে ইন সলিডারি ফর আগ্রিন ওয়ার্ল্ড, কোন সম্মেলনের স্লোগান, সেটা হচ্ছে এই যে COP29। এটা আমি এখানে লিখেও দিয়েছিলাম, এটা স্লোগানটা লেখা হয় নাই। আচ্ছা, এটা স্লোগান হবে COP29-এর, এটা একটু দেখবা। সেটা হচ্ছে এবার আসি, COP29 সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করেন ইলহাম আলিয়েভ। পরীক্ষায় আসতে পারে কোশ্চেন। COP20-এর আয়োজক সংস্থা UNFCCC। এরপর হচ্ছে গ্লোবাল স্টকেট কততম কাপ, মানে গ্লোবাল স্টকটেক কততম কাপ সম্মেলনের সিদ্ধান্ত নেন, সেটা হচ্ছে 29, মানে COP29। এবার হচ্ছে COP29 সম্মেলনে কোন পান গঠন করা হয়, সেটা হচ্ছে গিয়ে এরপর হচ্ছে গ্লোবাল স্টকটেক। এরপর হচ্ছে 10 থেকে 21 নভেম্বর 2025 সালে মানে কোথায় COP20 সম্মেলন অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে বেলেম, ব্রাজিল। এরপরে হচ্ছে G0, যেটা আমি বলছিলাম, এটা পরীক্ষায় কোশ্চেনটা আসছিল। G0 গঠন হয় 13 নভেম্বর 2024। আর নিচের কোনটি G0-ভুক্ত দেশ নয়, সেনেগাল। আর সুরিনাম, ভুটান, পানামা, এরপর হচ্ছে মাদাগাস্কার G0 অন্তর্ভুক্ত। প্যারিস অলিম্পিক 2024-এর মূল বার্তা কী ছিল, সেটা হচ্ছে প্যারিস অলিম্পিক, সেটা হচ্ছে সামাজিক ব্যবসা। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সামাজিক ব্যবসা, সেটা ওখান থেকে তিনি এসে আর কি আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে তিনি কি নেন, শপথ নেন। মানে প্যারিস অলিম্পিক থেকে এসে তিনি কি নেন, প্রধান উপদেষ্টা হিসেবে তিনি হচ্ছে শপথ নেন। এবারে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে প্রশ্ন একটা পাওয়া এবারে 100%, সেটা হচ্ছে 4 অক্টোবর 2024 বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক ডোজের চতুর্থ যে হিউম্যান যেটাকে আমরা HPV যে টিকা, ওটাতে সিলিকন মানে সেকোলিন জনসাধারণের মাঝে ব্যবহারের অনুমোদন দেয়। আর এই টিকা তৈরি করেন চীনের ইনোভ্যাক্স কোম্পানি। এখান থেকে এটা থেকে প্রশ্ন এবার আসছিল একটা চাকরি পরীক্ষায়, তো এবারও আসতে পারে। এরপর হচ্ছে 23 অক্টোবর 2024 যুক্তরাজ্য ও জার্মানি ট্রিনিটি হাউস চুক্তি নামে এক মানে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এরপর হচ্ছে 29 অক্টোবর 2024 তুরস্কের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান স্টিল ডোম চালু করেন। এখানে যে ইনফরমেশনগুলো আছে এগুলো সবগুলো পরীক্ষায় আসার মতো, এরপর মানে ইন্টারন্যাশনালের থেকে আসার মতো। এরপর 11 নভেম্বর 2024 পৃথক 2টি রাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিন সংকটের সমাধানের জন্য সৌদি আরবের রাজধানী রিয়াদে একটা কি করা হয়, এই যে OICর শীর্ষ নেতারা সবাই একসাথে হয়ে ফিলিস্তিনকে আলাদা যে রাষ্ট্র করা, এটা ফিলিস্তিন ইস্যুতে এই প্রশ্নটা আসতে পারে। এবার জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা যেটা আছে সেটা নিশ্চিত কার্যক্রম করে ইসরায়েল পার্লামেন্ট নেসেট বিতর্কিত বিল পাশ করেন। এবার বিটকয়েন, এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, বিটকয়েন সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয়, নিজেদের দেশের মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়, সেটা হচ্ছে এল সালভাদর, যেটা হচ্ছে আমেরিকার পাশে একটা দেশ। এবার বিশ্বের প্রথম কার্ড দিয়ে এই প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসছে, এই প্রশ্নটা সেটা হচ্ছে বিশ্বের প্রথম কার্ড দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম হচ্ছে লিংনোসেট। ঠিক আছে, এটা চলে আসছে, এটা বানাইছে জাপান। ঠিক আছে, জাপান। এরপর হচ্ছে বিশ্বের কার্ড দিয়ে স্যাটেলাইট, ওই যে আছে জাপান। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকের আন্তর্জাতিক বর্ষ হচ্ছে 2024, এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটু দেখবা, এটা আসতে পারে পরীক্ষায়। জাতিসংঘে ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ 27 আসতে পারে। ভিজুয়াল ক্যাপিটালিস্টিক এর তথ্য অনুসারে সম্পদের শীর্ষ দেশ রাশিয়া। এরপরে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম যেটা আছে এটা তৈরি করে যুক্তরাষ্ট্র। এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষায়। এরপর আমরা একটু দেখি পরীক্ষায় যেটা আসছে, বিশ্বের প্রথম কার্ড দিয়ে তৈরি স্যাটেলাইট লিংনোস্যাট। এরপরে হচ্ছে জাতিসংঘে বাংলাদেশের 50 বছর, এটা এই রিসেন্ট আসছে, এটা যদি সিউতে যদিও না আসে তবে
সি তো আসবে এখান থেকে, যদি জাতিসংঘ থেকে জাতিসংঘ সংস্থা থেকে যদি প্রশ্ন না দেয়, এখান থেকে প্রশ্ন দিবে। সেটা হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে, আবেদন করে 1972, 2 বছর পর্যবেক্ষক দেশ। এগুলো আমরা সবাই পড়তে পড়তে মুখস্থ হয়ে গেছে আমাদের। এবার 17 সেপ্টেম্বর 2024 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে, সেটা হচ্ছে 136তম দেশ হিসেবে 29তম অধিবেশন। তোমার হয়তো প্রশ্ন দিবে বাংলাদেশ জাতিসংঘে আবেদন করে কততম অধিবেশন, 27তম অধিবেশনে, আর সদস্যপদ পায় 29তম অধিবেশনে। বাংলাদেশের সাথে যে দুইটি দেশ সদস্যপদ লাভ করে এটা আসতে পারে, সেটা হচ্ছে গ্রানাডা আর গিনি বিসাউ। এই ইনফরমেশনটা এবার আসতে পারে। একই সাথে বাংলাদেশের সাথে সদস্যপদ লাভ করে দুইটা দেশ, গ্রানাডা আর গিনি বিসাউ। প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস.এ. করিম। নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন ইসমত জাহান। জাতিসংঘের মহাসচিবের সহকারী আন্ডার সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন আমিরা হক, প্রথম বাংলাদেশি নারী। এবার বাংলাদেশের পক্ষে সাধারণ পরিষদের সভাপতিত্ব করেন হুমায়ুন রশিদ 1986-87। এটা প্রিভিয়াস ইয়ারে অনেকবার কোশ্চেনটা আসছে, বা জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতিত্ব করেন কে? এবার হচ্ছে 15 মার্চ 2025 রাজধানী গুলশানে ইউএন হাউস উদ্বোধন করেন। এটা যদিও সিইউতে না আসে, তবে এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ইনফরমেশনটা 100% আসবে, যে 50 বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের 4 দিনের সফরের জন্য আসেন। এসে তিনি 15 মার্চ গুলশানের জাতিসংঘ হাউস, মানে যেটাকে ইউএন হাউস বলি, ইউএন হাউস কি উদ্বোধন করেন। পরীক্ষা অলরেডি এরকম প্রশ্ন আসতেও পারে যে কোথায় ইউএন হাউস, গুলশানে, কত তারিখ উদ্বোধন করে? 15 মার্চ। এবার আসে আমরা জাতিসংঘের মহাসচিবের সফর, যেটা প্রিভিয়াস কোশ্চেন আসছে, এবছর আসতে পারে। সর্বপ্রথম জাতিসংঘের মহাসচিবের সফর হয় 1973 সালে। তার নাম হচ্ছে কুট ওয়ার্ল্ড হেড। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে কি হ্যাভিয়ার ফেরেজ দা কুয়েরার, যিনি 1999 সালে সফর করেন। এরপরে কফি আনান 2001 সাল। বান কি মুন, দুইজন জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের 2বার সফর করেন, ডাবল। আগে ছিল বান কি মুন 2008 সালে একবার, 2011 সালে একবার। আর অ্যান্টনিও গুতেরেস 2018 সালের 1 জুলাই, আর অ্যান্টনিও গুতেরেস 2025 সালের 13 মার্চ। তবে সর্বোচ্চ সময় ধরে জাতিসংঘের সফর করেন হচ্ছে 4 দিনের সফর, যেটা অ্যান্টনিও গুতেরেস এই যে 13 মার্চ যিনি সফর করেন, 13 থেকে 17 মার্চ পর্যন্ত, এই 13 মার্চ পর্যন্ত। তাহলে 4 দিনের সফরে আসেন ঢাকায়। ঠিক আছে, এটা হচ্ছে এইখান থেকে এবার প্রশ্ন আসলে এটা পারে যে জাতিসংঘের কয়জন মহাসচিব একাধিকবার সফর করেন? 2জন, একজন হচ্ছে বান কি মুন, এখন হচ্ছে অ্যান্টনিও গুতেরেস। তো অ্যান্টনিও গুতেরেস সম্পর্কে একটা ইনফরমেশন দিই। অ্যান্টনিও গুতেরেস হচ্ছে গিয়ে পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী, পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস। সামনে আমরা খুব সংক্ষিপ্ত আকারে বাকি জিকের সম্প্রতি জিকেগুলো শেষ করব, যেগুলো আমাদের পরীক্ষায় 100% আসতে পারে, বা এখান থেকে আমরা মোটামুটি কমন পাবো। যেগুলো দিচ্ছি এগুলো তোমাদের কাজ হচ্ছে একটু দেখে নেওয়া। এখান থেকে সম্প্রতি জিকেতেও কমন পাবা, বাংলা সাহিত্যও কমন পেতে পারো, বা হচ্ছে মানে এখান থেকে জেনারেলি তোমাদের ঘুরে ফিরে কমন আসবে। আজকে এতটুকুই পর্যন্ত, আর নেক্সট ক্লাসে পরবর্তী দেখা হবে।